ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই দোরগোড়ায় পৌঁছেছে, আর এই নির্বাচনের সবচেয়ে বড় নীতি নির্ধারক তরুণ সমাজ। আমরা জানি এবারের নির্বাচনে 12,76,00,000 ভোটার রয়েছেন, যার মধ্যে 5,56,00,000 ভোটারই তরুণ। অতএব বোঝাই যাচ্ছে এবারের নির্বাচনের বড় গেম চেঞ্জার হচ্ছেন তরুণরা। তাই তরুণদের নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন আমার প্রথম ভোট। যারা ইতিপূর্বে একবারও ভোট দিতে পারেননি তাদের নিয়েই আমাদের এই আয়োজন, এবং এই আয়োজনে আমরা জানতে চাই তরুণরা কেমন বাংলাদেশ চান এবং রাজনৈতিক দলগুলো তরুণদের জন্য কেমন বাংলাদেশ উপহার দিতে চান। দর্শক, আমাদের সঙ্গে আজকের এই পর্বে 5 জন তরুণ উপস্থিত রয়েছেন। আমি শুরু থেকে আপনাদের তাদের যদি পরিচয় করে দিই, আমার একেবারেই ডান পাশে রয়েছেন শারাফাত করিম, তিনি গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী। তার পাশে রয়েছেন ফয়সাল আহমেদ, তিনি একজন বেসরকারি চাকরিজীবী, এবং তার মাঝখানে যিনি রয়েছেন একজন নারী, তিনি হচ্ছেন এডলিন শ্রেয়া গোমেজ, তিনি একজন কর্মজীবী নারী, এবং তার সঙ্গে রয়েছেন আবরার জাহিন, সংবাদকর্মী, তিনি একজন, এবং সবশেষ রয়েছেন জিদান সরকার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনাদের সবাইকে আমাদের আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই প্রথম ভোটার? আমরা আপনাদের বয়সের তফাৎ দেখছি, কিন্তু প্রথম ভোটার কেন? কেউ একজন প্রথমে যেতে পারে। ধন্যবাদ। এটা হচ্ছে আমার প্রথম ভোট। এর আগে আমি কখনোই ভোট দিতে পারি নাই, কারণ বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের তরুণদের ভোটারের অধিকার কেড়ে নিয়েছে। সেজন্যই আমরা এই ভোটার হওয়া সত্ত্বেও আমরা ভোট দিতে পারি নাই। আমরা তেমনটি জানি। আসলে 2008 সালে সবশেষ যেটি আসলে সবার অংশগ্রহণমূলক নির্বাচন ছিল, সেই নির্বাচনে সারা দেশে মোট ভোটার ছিলেন 8,10,78,000 অর্থাৎ এবারের নির্বাচনে যে পরিমাণ ভোট, তার মধ্যে কিন্তু তরুণরাই বেশি, এটি আবারও সেখান থেকে বোঝা যাচ্ছে। আমাদের সঙ্গে এখানে আলোচনার জন্য 2 জন অতিথি রয়েছেন। আমাদের তরুণরা যে প্রশ্নগুলো জানতে চান, রাজনৈতিক দলগুলোর কাছে তাদের যে ধরনের জানার আগ্রহ রয়েছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য আমরা 2 জন অতিথিকে রেখেছি। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে ন্যাশনাল ডক্টরস ফোরামের তিনি দপ্তর সম্পাদক ডাক্তার AKM জিয়াউল হক। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর যেই ইশতেহার প্রণয়ন কমিটির একজন সদস্য, তিনি স্বাস্থ্য বিষয়ক ইশতেহার প্রণয়নে তিনি কাজ করেছেন। ডক্টর জিয়াউল হক, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। জি, ধন্যবাদ। একই সঙ্গে অনলাইনে আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন, তিনি হচ্ছেন ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের সবাইকে স্বাগত। আমরা আলোচনায় যাই। আমরা জানি আসলে বাংলাদেশ, নানান সমস্যা বাংলাদেশে রয়েছে। আমরা 54 বছর স্বাধীনতার পর পার করলেও আমাদের মৌলিক যে অধিকারগুলো রয়েছে সবগুলো কিন্তু এখনো পুরোপুরি নিশ্চিত হয় না। আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ একটি, এবং স্বাস্থ্য আসলে প্রত্যেকের জন্যই একটি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের স্বাস্থ্য খাত আমরা যেভাবে চাই সেভাবে গড়ে ওঠেনি। যেহেতু আসলে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা সরকার আসতে যাচ্ছে নতুন করে অভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং এই সরকার আশাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার প্রণয়ন করছে, যাকে ঘিরে আমাদের আয়োজন। আমরা তরুণদের কাছ থেকে প্রথমেই জানতে চাই, আমি যেহেতু আমার একদম কাছে যিনি রয়েছেন শারাফাত করিম, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের নতুন সরকারের কাছে কেমন স্বাস্থ্য ব্যবস্থা আপনার প্রত্যাশা? আমার প্রত্যাশা স্বাস্থ্য ব্যবস্থা এমন হবে যে আমার হচ্ছে বৈষম্য আছে এখনো, যে দেখা গেল কি একজন নিম্ন আয়ের মানুষ এবং উচ্চ আয়ের মানুষ দুইজনে হচ্ছে দুই রকম ভাবে চিকিৎসা বা স্বাস্থ্য সেবাতে সবকিছু পায়। বাট আমার এই ক্ষেত্রে হচ্ছে বৈষম্য থাকবে না, স্বাস্থ্য খাতটা হবে সকলের জন্য সমান। জি, একজন নিম্ন আয়ের মানুষ যেরকমটা পাওয়ার কথা, সেম উচ্চ আয়ের মানুষটাও পাবে। এখানে একটা একদম সমতা থাকবে। ধন্যবাদ। আপনার প্রশ্ন মনে হয় আমরা বুঝতে পেরেছি। ডক্টর জিয়াউল হক, আপনি বলবেন যে আপনার দল জামাতে ইসলামী তাদের ইশতেহারে এই যে উনি যে প্রশ্নটি করেছেন এইটি সমাধানে আসলে কি রাখছে? জি, ধন্যবাদ। খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং তরুণদের কাছ থেকে আসলে এরকমই একটি প্রশ্ন আমরা প্রত্যাশা করি। তারা যে আন্দোলনটি করেন, যেমন কোটা বিরোধী আন্দোলন দিয়ে কিন্তু এই আন্দোলনের সূচনা হয়েছে। তো তারও কিন্তু মূল স্লোগানটা ছিল আসলে বৈষম্য মুক্তি আর কি। কোনো বৈষম্য থাকবে না, মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে। কোটা থাকতে পারে, বাট কোটাটা হবে খুবই লিমিটেড, কিন্তু মোটা দাগে মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সমাজের কোন স্তর যেন নিচে নেমে না যায়। তো উনি যে কথাটা বলেছেন খুবই চমৎকার একটি কথা বলছেন। আমরা যদি তরুণদের বয়সের দিকে তাকাই, আমরা কিন্তু মোটা দাগে ক্লাসিফাই করি যে এদের বয়স সীমাটা হলো 18 থেকে 35। তো এরকম যদি হয়,
তাহলে আমরা যেটা দেখবো যে তাদের সংখ্যা, আপনি বলছিলেন যে ভোটার প্রায় 5 লক্ষ, 5.5 কোটি মানুষ। তো এরকমই ভোটার তরুণদের সংখ্যা প্রায় 5.5 কোটি থেকে 6 কোটি মানুষই কিন্তু ভোটার। কিন্তু এর একটি মজার ডিস্ট্রিবিউশন আছে, ইন্টারেস্টিং একটা ডিস্ট্রিবিউশন আছে। 50-50 কিন্তু নারী এবং পুরুষ। তার চেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনার আরবান এরিয়া এবং হচ্ছে আপনার রুরাল এরিয়া, প্রান্তিক জনগোষ্ঠী। স্ট্যাটিস্টিক্স বলছে 40% শহরে, 60% কিন্তু আপনার হচ্ছেন গ্রাম এরিয়ায়। তাহলে এখানেই কিন্তু একটি বৈষম্যের সূত্রপাত হয়ে যাচ্ছে। কাজেই আপনি শহর অঞ্চলে যিনি আছেন, আমরা যারা শহরে আছি, আমরা কিন্তু প্রিভিলেজড অংশ। এখানে একটি বৈষম্য হয়ে যাচ্ছে। আমাদের তরুণদের যে অংশ, জনগণের যে অংশ গ্রামে থাকছেন, উনি কিন্তু এই অ্যাডভান্সড ফেসিলিটি পাচ্ছেন না, এই চিকিৎসা সুবিধাটি পাচ্ছেন না। তো বাংলাদেশ জামাত ইসলামী যখন তার স্বাস্থ্য স্তর তৈরি করছে, এই জায়গাগুলোকে এন্টারটেইন করা হয়েছে। তো একটি জায়গা ছিল আন্ডার 5, অর্থাৎ যারা 5 বছরের নিচে, তাদের জন্য এক ধরনের। যারা অ্যাবভ 60, তাদের প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট, তাদের জন্য ডিফারেন্ট। আবার যারা এর মধ্যে আছেন, এর মধ্যে একটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছেন যে তরুণ জনগোষ্ঠী। এর মধ্যে আরেকটি গ্রুপ আছে, আমরা বলছি এজ কিন্তু 35, 50% ফিমেল, এবং এটি কিন্তু একটি মেয়ের জন্য খুব ভাইটাল একটা টাইম। উনি ফার্স্ট টাইম মা হচ্ছেন এই সময়টিতে। তাহলে প্রসূতিকে আর একটি বিষয় কিন্তু এখানে চলে আসছে। আমি যখন তরুণ, আমি যখন ছাত্র, তাহলে আমি স্ট্রেসে আছি, আমার চাকরি হবে কিনা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। তাহলে কিন্তু আমার কিছু অ্যাংজাইটি আছে, মানসিক স্বাস্থ্য সেবার একটি বিষয় আছে। তাহলে মানসিক স্বাস্থ্যের যে জায়গাটা, যে স্ট্রেস, একটা হলো লেখাপড়ার চাপ, যেমন কাউন্সিলিং এখানে খুব ভালো একটা রোল প্লে করে। তাহলে মানসিক স্বাস্থ্যের জায়গাটাকে অ্যাড্রেস করার প্রয়োজন কিনা, আমরা এটাকে অ্যাড্রেস করেছি। তারপরে প্রসূতি মা যারা, নতুন মা যারা, যেমন আপনি দেখবেন যে অনেক শিক্ষার্থী ডাকসুতে ইলেকশন করছেন, উনি একজন মা, আমরা দেখেছি সাফিকুন হারবা, এবং আরো অনেকেই আছেন যে যারা মেরিট এবং তাদের বাচ্চা আছে। তাহলে তার তো একটা স্পেশাল কেয়ার দরকার, ওনার স্টাডিটা কন্টিনিউ করতে হবে। অনেক মা আছেন যারা প্রফেশনাল লাইফে চলে গেছেন, কারণ এজ 35, তার মানে অনেকেই একটা চাকরিতে আছেন, তাহলে তাদেরও কিন্তু একটা স্পেশাল কেয়ার দরকার। তাহলে এই জায়গাটিতে আমরা গ্রামাঞ্চলের জন্য বলেছি প্রসূতি কেয়ার। উপজেলা পর্যায়ে একজন মা যেন তার যে প্রেগনেন্সি এবং তার যে ডেলিভারি, এই জায়গায় যেন স্পেশাল কেয়ার দেয়, ফুল কেয়ার দেয় গভর্নমেন্ট থেকে, এই জায়গাটি আমাদের ইশতেহারে আছে। এছাড়া আমাদের রয়েছে 1000 ডেজ প্ল্যান, এটা ওয়ার্ল্ড হু রিকমেন্ডেড, ইউনিসেফ রিকমেন্ডেড, অর্থাৎ এন্টিনেটাল কেয়ার। একজন মা যখন প্রেগনেন্ট হয়ে গেলেন, গর্ভবতী হয়ে গেলেন, তখন থেকে তার প্ল্যানিং শুরু। তখন তিনি গভর্নমেন্টের এই আওতায় চলে যান, আমব্রেলাতে চলে যাবেন। ওনার ডেলিভারি পর্যন্ত উনি ফুল সাপোর্টেড থাকবেন। এখানে আরেকটি অ্যাডভান্টেজ আমরা বলছি যে মাতৃত্বকালীন ছুটি 6 মাসের কথা এখন পর্যন্ত আছে, কিন্তু কেউ যদি বাড়াতে চান, উনি যদি মনে করেন যে তার নিড, তাহলে উনি আরো 3 মাস বাড়াতে পারবেন, তার জব, তার কেরিয়ার, তার স্যালারি সব ঠিক রেখে। আবার উনি যদি মনে করেন যে না, আমার প্রয়োজন নেই, উনি যদি চাকরিতে জয়েন করতে চান, তো তারও সেই সুযোগ রাখা হচ্ছে। তাহলে এটি হলো প্রেগনেন্সি কালীন সময়টা। প্রেগনেন্সি থেকে উনি যখন ডেলিভারিতে চলে গেলেন, তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে কিন্তু জুনিয়র কনসালটেন্ট গাইনি আছে, সেখানে অ্যানেস্থেশিয়ার ডাক্তার আছে। এই জায়গাটিতে আমাদের এনশিওর করার দায়িত্ব রয়েছে, আমাদের যারা সরকার যারা থাকবেন তাদের দায়িত্ব রয়েছে যে এই জায়গাটিতে যেন চিকিৎসক থাকেন, কনফার্ম করার বিষয়টি রয়েছে। এবং সেখানে একজন মায়ের নিরাপদ ডেলিভারি, সেফ ডেলিভারি, এবং সেটি অবশ্যই নর্মাল ডেলিভারি, সেটিকেই এনকারেজ করা হবে, নট সিজার। কিন্তু প্রয়োজনে তাকে যদি সিজার করা যায়, সেই জন্য কিন্তু গাইনি বিশেষজ্ঞ ডক্টর থাকবেন। যদি আপনি বলেন যে বৈষম্য দূর করার কাজটা কি কি ওকে, ভেরি গুড। তো আমার মনে হয় যে বলছিলাম, সরি আমি একটু অন্য লাইনে চলে গিয়েছি। তাহলে আরবান এরিয়া, রুরাল এরিয়া, গ্রামীণ এবং শহর, সেই জায়গায় তরুণদের যে জায়গাটি, সেই জায়গাতে আমাদের সাইকিয়াট্রি, অর্থাৎ আমাদের যে সাইকোলজিক্যাল সাপোর্ট, সেগুলো সহ এডিকশন, স্ক্রিন এডিকশন, সকল বিষয়ে আমাদের কথা আছে, ইশতেহারে আমাদের প্রতিশ্রুতি রয়েছে। আর ভিলেজ এরিয়াতে যারা রয়েছেন, গ্রাম এরিয়াতে যারা রয়েছেন, তাদের জন্য ডিফারেন্ট ক্যাটাগরি, তাদের রোগ ভিন্ন। তাদের পেশাটাই হচ্ছে কৃষি নির্ভর, অনেকে বিদেশের বাইরে চলে যান, তাদের জব ডিফারেন্স কমপ্লিটলি ডিফারেন্ট আরবান এরিয়া এবং রুরাল এরিয়াতে। তাদের জন্য আমাদের সাপোর্ট ভিন্ন ধরনের। কাজে উভয় জায়গাতে যেন বৈষম্য না থাকে, বৈষম্য মুক্ত করা যায়, এটি আমাদের অগ্রাধিকার তালিকায় ধন্যবাদ আছে। আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এই পর্যায়ে যেতে চাই ডক্টর লোহানীর কাছে। ডক্টর লোহানী তাজুল ইসলাম, আপনি একটু বলবেন যে বিএনপি তাদের ইশতেহারে এই বৈষম্য দূর করতে কি করছে? ধন্যবাদ আপনাকে। আপনার বিএনপির স্বাস্থ্য খাতের যে ইশতেহার, এটা মূলত 3টি বেসিক রুলস এর উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। একটা হচ্ছে জনমুখী, 2 নাম্বার হচ্ছে সাশ্রয়ী, এবং 3 নাম্বার হচ্ছে বিকেন্দ্রীকৃত। তো আমাদের এখানে যে বৈষম্য হয়, বৈষম্যটা মেইনলি দুটি ভাবে হয়। একটি হচ্ছে দেখা যায় যে স্বাস্থ্য ব্যবস্থা মেইনলি শহর কেন্দ্রিক, স্বাস্থ্যের সকল সুযোগ সুবিধা দেখা যায় যে শহরে, অর্থাৎ মেইনলি ঢাকা এবং বিভাগীয় শহরগুলোতে
মেইনলি স্বাস্থ্যের সুযোগ সুবিধা পাওয়া যায় এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা স্বাস্থ্যের যে সুযোগ সেগুলো পায় না। আর একটা হচ্ছে যে ইকোনমিক, অর্থাৎ যাদের হাতে বেশি অর্থ আছে তারা ভালো চিকিৎসা পায় এবং যাদের হাতে অর্থ কম আছে তারা দেখা যায় যে বৈষম্যের শিকার হয়। তো বিএনপির নীতি অনুযায়ী আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে বিকেন্দ্রীকৃত করা হবে, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীও যাতে স্বাস্থ্য ব্যবস্থা পায়। যেমন আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো যেগুলো আছে এগুলোকে আবার চালু করা হবে এবং এখানে প্রপার ডাক্তার এবং ম্যান পাওয়ার নিয়োগ করা হবে এবং পর্যাপ্ত ঔষধ যাতে পাওয়া যায় সেগুলোর ব্যবস্থা করা হবে সুলভ। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল গুলো যেগুলো আছে এগুলোকে উন্নত করা হবে। এখানে পর্যাপ্ত পরিমাণে আইসিইউ, সিসিইউ এবং ইনভেস্টিগেশন এবং পর্যাপ্ত পরিমাণে ডাক্তার যাতে থাকে তার সুব্যবস্থা করা হবে, যাতে সকলে সহজে এই হসপিটাল গুলোতে আসতে পারে এবং চিকিৎসা নিতে পারে, এটা যে কোনো ধরনের লোকজন। এবং এই হসপিটাল গুলোতে সুলভে সকল ধরনের ইনভেস্টিগেশন এবং সকল ধরনের ঔষধ যাতে সুলভে এবং প্রায় বিনামূল্যে পাওয়া যায় সে ব্যবস্থা করা হবে। আর আহ, যেমন হচ্ছে আরো প্রান্তিক যেমন চরাঞ্চল, তারপরে হচ্ছে যেগুলো আছে বা একদম প্রান্তিক জনগোষ্ঠী যাতে স্বাস্থ্য ব্যবস্থার আমব্রেলার মধ্যে আসে, এর জন্য আমাদের ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থার প্রচলন করা হবে। এছাড়াও আমরা যেটা করা হবে, যেমন প্রত্যেকটি লোক যাতে ইকুয়ালি স্বাস্থ্য সুবিধা পায় এর জন্য হেলথ কার্ডের সিস্টেম করা হবে। যেমন প্রত্যেকটি লোকই একজন নির্দিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবে, যাকে আমরা জেনারেল ফিজিশিয়ান বলি। সে যে কোনো লোক যে কোনো সময় স্বাস্থ্যের যদি কোনো সমস্যা হয় এই জেনারেল ফিজিশিয়ানের কাছে যোগাযোগ করতে পারে। তার নিজস্ব একজন এন্টাইটেল ডাক্তার থাকবে এবং এই জেনারেল ফিজিশিয়ানই তার রোগ নির্ণয় করবে এবং রোগ নির্ণয় করে যদি আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে যেখানে দরকার সেখানে উনি তাকে রেফার করবে। অর্থাৎ কাজে এভাবে সরকারি হসপিটালগুলোকে উন্নত করা, স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমার মনে হয় বিএনপি যে স্বাস্থ্য ব্যবস্থার এক যে বৈষম্য আছে এগুলোকে দূর করার চেষ্টা করবে। ধন্যবাদ, আপনি এক কথায় জবাব দিয়েছেন। আমাদের আমাদের তরুণদের মধ্যে থেকে কারো আর কোনো প্রশ্ন? ডক্টর লোহানী স্যারের কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, আমরা যদি দেখি বাংলাদেশের যে স্বাস্থ্য অবস্থা বর্তমানে WHO এবং বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের 70 থেকে 75% মানুষ চিকিৎসা সেবা নিতে গিয়ে তাদের পকেট থেকে 70 থেকে 75% টাকা ব্যয় করতেছে। এর ফলশ্রুতিতে আমাদের দেশের প্রতি বছর 4,17,00,000 মানুষ খুবই আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন এবং আমাদের দেশে 5 থেকে 6% মানুষ প্রতি বছর গরিব হয়ে যাচ্ছে। এই যে বিশাল একটা গ্যাপ, আপনারা বলেছেন আপনারা একটা ন্যাশনাল হেলথ কার্ডের মাধ্যমে আপনারা স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন, কিন্তু আপনাদেরকে একটু স্পষ্টভাবে বলবেন যে এই যে ন্যাশনাল হেলথ কার্ড চালু করলে শহর এবং গ্রামের যে বৈষম্যটা এটা দূর হয়ে যাবে এবং আপনারা যে বলছেন আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এর জন্য স্পষ্ট আমরা যদি দেখি আমাদের সিপিডি এবং আমাদের যে হেলথ যে আমাদের যে জার্নালগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে জিডিপির মাত্র 0.67% বাজেট আমাদের দেশের জন্য, যা WHO তথ্য অনুযায়ী আমাদের একটা দেশের জন্য 5% হওয়ার কথা। তো আপনারা স্পষ্টভাবে কি বলবেন এই যে স্বাস্থ্য কার্ড বা আপনারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন এর জন্য আমাদের অর্থটা কোন জায়গা থেকে আসবে? আমাদের উপর কি এক্সট্রা কোনো ট্যাক্স দিবেন নাকি আপনারা কোনো খাত থেকে কমতি এনে এই চিকিৎসার দিকে জিনিসটা দিবেন? আমার প্রশ্ন, আপনারা একটা স্পষ্ট রোডম্যাপ দেন যেন জাতির কাছে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে আপনারা এই ব্যবস্থার কারণে আমরা আমাদের যে স্বাস্থ্য খাতের যে সমস্যা এটা দূরীভূত হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমাদের যে স্বাস্থ্য খাতের বর্তমান বাজেট অলমোস্ট জিডিপির 1% এর মতো আপনি বলেছেন। তো স্বাস্থ্য খাতের যে বাজেট বাড়াতে হবে এটা অবশ্যই সমন্বয় করতে হবে। যে আমাদের জনগণের যে স্বাস্থ্য সেবা এটি কোনো বিলাসিতা না, এটি অবশ্যই একটি মৌলিক অধিকার। বিএনপি মনে করে স্বাস্থ্য সেবা একটি মৌলিক অধিকার। কাজেই অন্য কোনো বিষয়ে ট্যাক্স বৃদ্ধি না করে আমার মনে হয় যে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার যে বাজেট বৃদ্ধি করে আমাদের যে প্রাইভেট ক্লিনিক এবং হসপিটাল মুখী যে চিকিৎসা ব্যবস্থা এটা থেকে বেরিয়ে এসে আমাদের যে সরকারি হসপিটাল এগুলোকে উন্নত করে এগুলোতে যে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া যায় এবং প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত করা যায় এই ব্যবস্থা
ধন্যবাদ আপনাকে। ডক্টর জিয়াউল হক, আপনাদের কাছে এটির কি সমাধান আছে? আপনাদের অর্থ কিভাবে ব্যবস্থা হবে? জি ধন্যবাদ। আপনি জানেন যে এবছর যে বাজেটটি দেওয়া আছে সেখানে আমাদের বরাদ্দ আছে, যেটি আমাদের লোহানী ভাই বলছিলেন যে 0.67% জিডিপির। এটি অ্যাকচুয়ালি থাকার কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশনা অনুযায়ী 5%। তো এটি আসলে খুবই আশঙ্কাজনক এবং এই উপমহাদেশের মধ্যে সবচেয়ে কম। যেটি বলছিলেন যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার 70 to 73% অ্যাকচুয়ালি, এবং এটা ওয়ার্ল্ডে হাইস্ট, এটা পৃথিবীতে কোথাও নাই, এটা সবচেয়ে বেশি। যেমন আমরা যদি দেখি, একটু ভিন্নভাবে দেখি যে পার ক্যাপিটা এক্সপেন্ডিচার আমার জন্য বরাদ্দ কত টাকা বাংলাদেশে স্বাস্থ্য খাতে, আমার জন্য প্রতি বছর কত টাকা বরাদ্দ আছে, আমার তরুণ ভাইদের জন্য কত টাকা বরাদ্দ আছে, মাত্র $50। আমি যদি এটা মালদ্বীপের দিকে তাকাই, সেখানে আছে $1000। এই সাউথ এশিয়ার একটা কান্ট্রি, $1000। আমি যদি ইউএস এর দিকে তাকাই, আমেরিকার দিকে তাকাই, সেটি হচ্ছে $12,000। তাহলে আমি বাংলাদেশে পাচ্ছি আমার জন্য বরাদ্দ $50 থেকে $60। মালদ্বীপ সাউথ এশিয়ান কান্ট্রি $1000, ইউএসএ তে সেটি $12,000। বাংলাদেশে আমাদের বাজেট বরাদ্দ মাত্র 41,000 কোটি টাকা এবছর, এবং আমরা সবাই পত্রিকায় দেখেছি যে স্বাস্থ্য এবং শিক্ষা খাত থেকে টাকা কেটে নিয়ে গেছে ইন্টারিম গভর্নমেন্ট। যাদের প্রতিশ্রুতি ছিল যারা ভালো কিছু করবে, তারাই টাকাটা কেটে নিয়ে গেছে এখান থেকে। প্রতি বছর 20% অ্যারাউন্ড টাকা ফেরত যায় এই বাজেটের। আমি যদি 40,000 টাকা রাউন্ড ফিগার ধরি, 10,000 কোটি টাকা ফেরত যাচ্ছে। আরো 25% টাকা করাপশন হচ্ছে। তাহলে আমি পাচ্ছি মাত্র 0.67%, নট 1%। সেখান থেকে আপনি আরো 50% নিয়ে যাচ্ছেন, অর্থাৎ 25%, 20 to 25% করাপশন থেকে চলে যাচ্ছে, এবং আমার টাকা ফেরত যাচ্ছে 20 to 25%। তাহলে আমি কতটুকু পেলাম? বাংলাদেশ জামায়াত ইসলামী প্রথমে এই জায়গাটা হাত দিতে চায় যে এই টাকাটা যেন ইউটিলাইজ হয়। এই যে আমার জন্য যে 41,000 কোটি টাকা হলো, এটাই যেন আমি আগে ব্যবহার করতে পারি। জিরো টলারেন্স টু কারাপশন, করাপশনের মাধ্যমে কোনো টাকা অপচয় হবে না। তাহলে বাজেটের যে আমি অলরেডি 20% সেভ করে ফেললাম। আমি যদি সুশাসন নিশ্চিত করতে পারি, গুড গভর্নেন্স এনশিওর করতে পারি, আমি যদি এমপ্লয়মেন্ট এনশিওর করতে পারি, তাহলে কিন্তু বাকি যে 20% আছে সেখান থেকে যে টাকাটা ফেরত যাচ্ছে, স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ যে টাকাটা ফেরত যাচ্ছে, এটিকে আমরা রাখতে পারছি। তাহলে এই জায়গাটিতে আমি কাজ করছি। এরপরের যেটি বলা হচ্ছে সেটি হলো আমাদের যে বাজেট বরাদ্দ 3 গুণ বাড়ানোর একটি প্রস্তাব আমাদের ইশতেহারে রয়েছে। গ্র্যাজুয়ালি, প্রথম দিনই না, গ্র্যাজুয়ালি এটা আমরা জিডিপির 3% না, মানে বর্তমান যে বাজেট আছে তারও 3 গুণের বেশি নিয়ে যেতে চাই। অ্যাকচুয়ালি আমরা আন্তর্জাতিক মানেই নিয়ে যেতে চাই। তো সেটি হয়তো একদিনে সম্ভব হবে না, একটু সময় লাগবে, কিন্তু গ্র্যাজুয়ালি যখন করা হবে তখন আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটি বলছিলেন যে প্রতি বছর 50 লক্ষের অধিক মানুষ দারিদ্র সীমার কাছাকাছি চলে যান। বাংলাদেশে এক্সট্রিম প্রভার্টি, অতি দরিদ্র সীমার নিচে আছে 3 কোটির অধিক মানুষ। প্রতি বছর 50 লক্ষ মানুষ দারিদ্র সীমার কাছাকাছি চলে যাচ্ছে, ঘরবাড়ি সব বেঁচে ফেলতে হচ্ছে তাকে। আমি যদি এটি নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু আমি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আমার পকেট থেকে যে টাকাটি দিতে হচ্ছে, এটি কিন্তু আমি সেভ করতে পারছি, এবং দারিদ্র সীমার নিচে যাওয়া এটিকে আমি সেভ করতে পারছি, এবং দেশের অগ্রযাত্রা নিশ্চিত হচ্ছে। জি ধন্যবাদ। এ বিষয়ে কারো কোনো সম্পূরক প্রশ্ন থাকলে আমার একটু ছিল দুইজনের কাছে। প্রথম প্রশ্নটা আপনার কাছে। আপনারা বলছেন যে 5 বছর বয়সের নিচে এবং যারা বয়স্ক তাদের জন্য আপনারা ট্রিটমেন্টটা নিশ্চিত করবেন। আমার জানা মতে বাচ্চা শিশুদের ট্রিটমেন্ট নেওয়ার পরিমাণটা বেশি, বা বেশি স্বাস্থ্য খাতে বেশি সমস্যার সম্মুখীন হয়, এবং 44 থেকে তার ঊর্ধ্বে বয়সে আমাদের জনসংখ্যা প্রায় 30%। এনারাই বেশিরভাগ হচ্ছে ট্রিটমেন্ট স্বাস্থ্য খাতে সেবাটা নিয়ে থাকে। তো এদের কি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, এবং কি কি এনাদের রোগ বা কি কি ধরনের দীর্ঘস্থায়ী, যেমন হার্টের রোগ, প্রেশার, ক্যান্সার, বা আপনার ছোটদের নিউমোনিয়া থেকে শুরু করে এই সব ক্ষেত্রে কত টাকা খরচ করতে হতে পারে, বা কেমন কি এই ধরনের কোন আপনাদের পরিসংখ্যান আছে কিনা, বা এই কিভাবে বাস্তবায়ন পরিকল্পনা আছে কিনা, পরিকল্পনা আছে কিনা। আরেকটা কোশ্চেন, এটা আর আমার আরেকটা ভাইয়ের কাছে প্রশ্ন যেটা থাকবে, ওনারা বলছেন যে 3টা সুন্দর একটা কথা বলছেন, 3টা ভাগে ভাগ করে বিকেন্দ্রীকরণ, জনগণের জন্য 3টা ভাগে ভাগ করে মিলে ওনারা হচ্ছে স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজাবেন, হেলথ কার্ড দিবেন। আমরা হেলথ কার্ডটাকে কিভাবে, কতগুলো আমরা স্বাস্থ্য সেবা শুধু একটা থেকে পেতে পারি, নাকি এটা সবগুলো সেবাই একটা কার্ডের মাধ্যমে কতটুকু পাবো, নিশ্চিত হবে কতখানি, বা এটা শুধু প্রতিশ্রুতি থাকছে কিনা, এটা একটু ব্যাখ্যা করুন। পলিসি সামিট আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী পলিসি সামিট করেছে, সেখানে 6টি খুব গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে।
অনেকেই জানতে চাচ্ছিল, অনেকেই মনে করছিল জামাত ইসলামী কোনো পরিকল্পনা নেই। তো এই জন্য এই বিশেষজ্ঞ প্যানেল অগ্রাধিকার যে খাতগুলো রয়েছে সবগুলোকে সামনে নিয়ে আসে এবং স্বাস্থ্য খাতের মধ্যে রয়েছে। তো বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম সেটি হচ্ছেন আজকের যে শিশু তারা। কাজেই আজকে আমি যদি মায়েদের চিকিৎসা সেবা দিই, আজকে যদি আমি আন্ডার 5 বাচ্চারা যারা রয়েছেন তাদের যদি চিকিৎসা সেবা এনশিওর করতে পারি, তাদের যে শারীরিক এবং মানসিক গঠন, আমি একটু আগেই বলছিলাম প্রসূতি মায়েদের নিরাপদ সেফ ডেলিভারি, তারপর বলেছি আমি 2 বছর 1000 ডেজ আমব্রেলা, হ্যাঁ, ফার্স্ট 1000 দিনের যে পরিকল্পনা সেটিতে শিশুরাও 2 বছর পাচ্ছেন, তাহলে তার শারীরিক এবং মানসিক গঠন। এখন বলছি আমরা আন্ডার 5 ইয়ার, তাহলে এই আন্ডার 5 ইয়ার অর্থাৎ 5 বছরের নিচে যে শিশুরা রয়েছেন তাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আজকে যদি আমি তার স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করতে পারি, তার শারীরিক এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু উনি পরবর্তী সময়ে অসুস্থ কম হচ্ছেন। তাহলে তার জন্য কিন্তু আমার চিকিৎসা ব্যয় কমে যাচ্ছে। জামাত এটিকে মনে করে একটা ইনভেস্টমেন্ট। এবং স্বাস্থ্য, আমরা লহিনী ভাই যেটি বলছেন এটা আমরাও বলছি, এটি কোনো প্রিভিলেজ না, এটি হচ্ছে একটি রাইট, এটি হচ্ছে একটি অধিকার। কাজে এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এবং রাষ্ট্রের দায়িত্ব বলতে যে সরকার, যে দল, যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে তাদের এটি দায়িত্ব, তাদেরকে এটি বাস্তবায়ন করতে হবে। আপনি বলছিলেন যে অ্যাবভ 40 বছরের উপরে নন কমিউনিকেবল ডিজিজগুলো বাড়ছে, অর্থাৎ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির রোগ, ক্যান্সার কিংবা অবেসিটি, যাদের ওজন বেড়ে যাচ্ছে, এরকম অনেকগুলো চ্যালেঞ্জেস আছে। আমাদের কিন্তু এনসিডি কর্নারের কথা আমরা বলেছি, অর্থাৎ এই নন কমিউনিকেবল ডিজিজগুলোর জন্য ফ্রি ওষুধ দেওয়া হবে, যার ওষুধটা প্রয়োজন যাচ্ছে। এটা কিন্তু আগেও ছিল, সীমিত পরিসরে এই এনসিডি কর্নার আগেও ছিল, কিন্তু দুর্নীতির কারণে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা বলেছি জিরো টলারেন্স টু কারাপশন, এবং এটুকু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন অতীত ইতিহাসের আলোকে বাংলাদেশে শাসন, যে আমি ইতিহাস দেখি 2 জন মন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো করাপশনের কোনো এলিগেশন নেই। কাজে আপনি এটুকু নিশ্চিত থাকতে পারেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, তারা যদি প্রতিশ্রুতি দেয় যে এখানে জিরো করাপশন, তার মানে এখানে জিরো করাপশন। এবং এটুকু যদি আমরা এনশিওর করতে পারি যে যিনি অসুস্থ, যার ওষুধটা প্রয়োজন, তিনি ওষুধটা পাবেন, তাহলে দেখা যাচ্ছে, এখন আমি আসি, একটা হাইপারটেনশন দেখে হার্ট ফেলিওর হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফারেকশন অর্থাৎ হৃদরোগ হতে পারে, ব্রেন স্ট্রোক অর্থাৎ আমার ব্রেন স্ট্রোক হতে পারে। তাহলে আমার তখন কি লাগবে? আমার তখন লাগবে সিসিইউ, তখন লাগবে আমার আইসিইউ, তখন আমার বাইপাস করা লাগবে, তখন আমার হার্টে রিং পড়ানো লাগবে, অনেক জটিল জটিল চিকিৎসা। কিন্তু আমি যদি আগেই তাকে একটি চিকিৎসা দিই, প্রিভেন্টিভ হেলথ কেয়ার দিই, তাহলে কিন্তু তাকে এই হৃদরোগে আক্রান্ত হতে হচ্ছে না, তার ব্রেন স্ট্রোকে যেতে হচ্ছে না। তাহলে আমি আবারও বলছি এটি একটি ইনভেস্টমেন্ট, এটি একটি ইনভেস্টমেন্ট, এবং এর মাধ্যমে ভবিষ্যতে যে জটিলতাগুলো, একটি রোগের জটিলতা, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারছি, এবং সুস্থ এবং নিরোগ জাতি আমরা পাচ্ছি। আমার মনে হয় আমি কিছুটা অ্যান্সার করতে পেরেছি। আপনার কথাটা অনেকটা জনাব তারেক রহমানের কথার সঙ্গে যায়। উনি বলছে যে আমাদের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে হলে 1 লক্ষের অধিক স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, যেন আমরা প্রাথমিক শিক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং সচেতনতা তৈরি করতে পারি, জি যে রোগ হওয়ার আগে রোগ থেকে মুক্তি, জি এই বিষয়টা। জি তো এটা তো আপনাদের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, মিলবে। মিলে যাচ্ছে জি। আপনার কথার প্রসঙ্গে। আপনারা যদি আসেন এরকমই পদক্ষেপ নিতে চাচ্ছেন, কিন্তু একটা লাইন। প্লিজ। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি যেটা মেইনলি করতেছি, আপনাকে বললাম যে 0 থেকে 5 বছর এবং ঊর্ধ্বে এনাদের পরিসংখ্যানটা আপনাদের কাছে আছে কিনা, ব্যয়টা কিভাবে নির্ধারণ করবেন? তরুণদের জন্য বলা হচ্ছে যে স্বাস্থ্য বাজেটের প্রায় 15% নির্ধারণ করার একটি বিষয় থাকে। তেমনি যারা নিচে আছেন তাদের জন্য এরকম 10 to 15%, যারা এরকম আছেন যে উপরে। কিন্তু স্বাস্থ্য খাতে তো আসলে শুধু এই একটি জায়গা না, শুধু সার্ভিস সেক্টর না, ডেভেলপমেন্ট সেক্টর আছে। আপনাকে অবকাঠামো তৈরি করতে হবে, হসপিটাল তৈরি করতে হবে, আপনাকে পরীক্ষা নিরীক্ষার জন্য আপনাকে মডার্ন ইকুইপমেন্ট গুলো লাগবে, যেমন সে ফর একটি সিটি স্ক্যান মেশিন, একটি এমআরআই মেশিন, কিংবা একটা ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য যে মেশিন, সেগুলো কিন্তু কয়েক কোটি টাকার দাম। কাজে আপনার ইনফ্রাস্ট্রাকচারও কিন্তু আপনাকে নতুন নতুন বিনিয়োগ করতে হচ্ছে। কাজে সেবা খাত যেটি রয়েছে সেখানে আমাদের একটি বিনিয়োগ থাকবে। আবার এর পাশে জি আপনাকে যে উনি যে প্রশ্ন করেছে, আমি জি। এক কথায় জবাবটা চাই যে আপনি কি, আপনারা কি কোনো না, আমরা পরিসংখ্যান বলছি করেছেন কিনা, যে কতজন তরুণ, কতজন শিশুকে, কতজন বৃদ্ধকে আপনাদের চিকিৎসা না, দেওয়া লাগতে পারে? এটি যে যেখানে যাবেন তিনি সেখানে চিকিৎসা নেবেন। বাংলাদেশের একজন নাগরিক যেখানে যাবে অর্থাৎ আপনারা যেহেতু বলছেন যে আপনারা এটিকে বিনামূল্যে দিবেন, বিনামূল্যে এই দিচ্ছি। ক্ষেত্রে কতজন রোগী আসতে পারে, তাদের অর্থ আপনারা কিভাবে ম্যানেজ করবেন? সংখ্যাটা যদি নির্ণয় না করেন তাহলে আপনারা অর্থের ম্যানেজটা কিভাবে করবেন? এই জন্য হয়তো তিনি এই প্রশ্নটা করছেন। জি, আমরা সেটা বলেছি যে আপনার আহ, প্রথমে বলেছি আমরা বাজেটের যে ফিগারটা দিয়েছি সেটি আমরা বলেছি যে বাজেট কিভাবে আমরা বাড়াচ্ছি। একটা বাজেটের পরিমাণই বরাদ্দই বাড়ানো হচ্ছে। এখন আপনি ধরেন যে বাংলাদেশে প্রতিদিন কত মানুষ চিকিৎসা নেয়, সেফর বাংলাদেশে প্রতিদিন প্রায় 5 লাখ লোক চিকিৎসা নেয় আউটডোর গুলোতে, হসপিটাল গুলোতে, প্রায় 1 লাখের কাছাকাছি লোক ভর্তি হয়।
তাহলে বিপুল সংখ্যক মানুষ। এখন আপনি যদি একে ক্যাটাগরি করতে যান তো সেটি করা যায়, কিন্তু আমার বিষয়টা এরকম না যে আমি এই এটুকুই তাকে আমি চিকিৎসা ফেরত ফেরত দেবো। কোনো রুগী কিন্তু চিকিৎসকের দরবার থেকে বা হসপিটাল থেকে ফেরত যাবে না, তিনি চিকিৎসা নিয়েই ফিরবেন। এটি হচ্ছে আমাদের মোটা দাগে পলিসি। ধন্যবাদ আপনাকে। জি। ডাক্তার লোহানী, এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? যে প্রশ্নটি করেছেন আমি আমাদের জাহিদ। হ্যাঁ, আমার যে ডাক্তার ভাই, ওনার মতোই বিএনপিরও যেটা আহ, আমাদের হচ্ছে দুইটা ধাপে, একটা হচ্ছে যে প্রিভেন্টিভ যে একটা সেক্টর আছে, অর্থাৎ ডিজিজ প্রিভেনশন, এদিকে আমরা একটু জোর দিতে চাই। যেমন ক্রনিক ডিজিজ, যেগুলো আমরা বলি যে ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ ক্রনিক ডিজিজ। যেমন আমি একজন হৃদরোগ হিসাবে বলতে পারি, আমি হচ্ছে আহ, আহ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হৃদরোগের অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করছি। একজন হৃদরোগী হিসাবে বলতে পারি, হৃদরোগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রিভেন্টেবল। আপনি যদি জীবনযাত্রা পরিবর্তন করে, আপনি যদি পরিবেশের পরিবর্তন করে, আপনি যদি ধূমপান না করে, রেগুলার শরীর চর্চা করে, খাদ্যাভ্যাস চেঞ্জ করে এবং খাদ্যের কোয়ালিটির গুণগত মান চেঞ্জ করে, আপনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ যেগুলো আছে যেগুলো বহুলাংশে প্রিভেন্টেবল। কিন্তু এই রোগটি যখন আপনার হয়তো হার্টের যেগুলো ডিজিজ আছে, যেমন হার্ট ফেইলিওর অথবা করোনারি আর্টারি ডিজিজ অথবা অন্য যেগুলো আছে, মানে অথবা রেনাল ফেইলিওর, এগুলোতে যখন চলে যাবে তখন দেখা যায় এটাতে বিশাল ব্যয়। যখন আইসিইউ, সিসিইউ, রাষ্ট্রের অনেক অবকাঠামো তৈরি, এগুলোতে বিশাল ব্যয় দরকার হবে। এই জন্য আমাদের দল যেটি করেছে যে এই চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাদের প্রিভেন্টিভ সেক্টরের দিকেও নজর দেওয়া হবে এবং মানুষকে সচেতন করার দিকেও নজর দেওয়া হবে। কাজেই মানুষকে সচেতনতা সৃষ্টি এবং এই রোগগুলোকে যে প্রিভেন্টিভ সাইডকে উন্নত করে এই রোগগুলো যাতে না হয় সেই ব্যবস্থাও করা হবে। ধন্যবাদ আপনাকে। শ্রেয়া প্রশ্ন করতে চেয়েছেন সম্ভবত। ধন্যবাদ। ডাক্তার লোহানীকে আপনি যদি কোনো প্রশ্ন থাকে আগে আমি করতে পারেন। দুইজনের কাছেই আমার একটা বিষয় মানে একটা প্রশ্ন রয়েছে যে আমরা বাংলাদেশে বড় একটা অংশ আমরা দেখি যে চিকিৎসার জন্য মানে দেশে চিকিৎসা না করিয়ে দেশের বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে। এটা আমাদের প্রতি বছর বড় একটা সংখ্যা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে থাকে। তো এটার জন্য মানে যে যেন এই বড় একটা জনসংখ্যা এরা দেশের ভেতরে চিকিৎসা নিতে আগ্রহী হয়, মানে এর জন্য আর কি আপনাদের আর কি কি করণীয় বা আপনারা কি করবেন এটা যদি একটু বলতেন। ডাক্তার লোহানী আগে জবাব দেন। নিজে প্রশ্ন করছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমাদের যে Thank you. আমাদের বিদেশে যে রোগীরা চিকিৎসার জন্য যাচ্ছে, এটার জন্য মেইনলি আমি মনে করি দুটো ব্যাপার দায়ী। একটি হচ্ছে আমাদের অনেক রোগীরাই মনে করে যে আমার বিদেশের তুলনায় আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা দুর্বল, আমরা প্রপারলি চিকিৎসা পাই না। তো আমাদের যে বাইরের চিকিৎসা অনেক উন্নত, এটি একটি। আবার অনেক সময় বাইরের যে সুযোগ সুবিধা, এটা হচ্ছে ফ্যাসিলিটি, মানে রুগীরা অনেক কমফোর্ট ফিল করে। রুগীদের দেখা যায় যে একই সেন্টারে সব চিকিৎসা হয়ে যাচ্ছে এবং রুগীদের যে স্বাস্থ্য সেবায়, এটাতে ওরা বিদেশে অনেক কমফোর্টেবল তারা। তো আমরা যেটা করছি যে আমাদের হসপিটাল গুলোকে অবকাঠামো এবং সামগ্রিক পরিবেশ এবং আমাদের যে চিকিৎসার ডেলিভারি সিস্টেম, এটার উন্নতির মাধ্যমে আমাদের প্রত্যেকটা জেলা হসপিটাল, বিভাগীয় হসপিটাল এবং টার্সিয়ারি কেয়ার হসপিটাল, এগুলোতে আমাদের চিকিৎসা ব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা মনে করি যে যখন লোকজনের আমরা হচ্ছে আশ্বস্ত করতে পারবো যে আমরাও বিদেশের মতো চিকিৎসা দিতে পারি, তখন আমরা আমার মনে হয় রুগীরা বাইরে যাওয়া থেকে বিরত থাকবে। এটার জন্য আমরা আমাদের ইস্তেহারে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমাদের অবকাঠামোগত উন্নত, অর্থাৎ হসপিটালগুলোতে যে ইকুইপমেন্ট গুলো উন্নত করা, হসপিটালে যে আমাদের ঔষধের মান উন্নত করা, তারপরে হসপিটালে যে আমাদের সার্ভিস ডেলিভারি প্রপারলি যাতে পেশেন্টকে দিতে পারি, কোনো যেন পেশেন্ট হয়রানির শিকার না হয়, পেশেন্টরা যাতে সহজেই চিকিৎসা সেবা পায়, এটার ব্যবস্থা করা। সেকেন্ড হচ্ছে আমাদের স্বাস্থ্য খাতের যে মানে আমাদের যে টিম, অর্থাৎ আমাদের চিকিৎসক, আমাদের নার্স এবং স্বাস্থ্যকর্মী, তাদের উন্নতির জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং, পর্যাপ্ত পরিমাণে তাদের ট্রেনিং এর মাধ্যমে তাদের আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং চিকিৎসকদের এবং সিস্টারদের গুণগত মানের উন্নয়নের মাধ্যমে আমার মনে হয় জনগণের আস্থা ফিরিয়ে এনে আমরা বিদেশের যে যাচ্ছে যারা, তাদের আমরা বিদেশ যাত্রা বাংলাদেশেই চিকিৎসা ব্যবস্থা করতে পারবো। এবং আমাদের দেশের আমার মনে হয় প্রচুর ডাক্তার এবং প্রচুর
মানে আমাদের যে অবকাঠামো আছে এগুলোকে যদি আমরা উন্নত করতে পারি, ইভেন আমাদের অনেক সাশ্রয়ী মূল্যে আমরা চিকিৎসা প্রোভাইড করতে পারবো। আমরা শুধু বিদেশ যাত্রাই যে বন্ধ করতে পারবো তা না, আমরা আমাদের দেশকে একটা হেলথ ট্যুরিজমের মাধ্যমে আমাদের আশেপাশের অনেক দেশকে খুব উন্নত চিকিৎসা এবং সুলভের চিকিৎসার মাধ্যমে তাদেরকেও আকৃষ্ট করতে পারবো বলে আমি। আমরা দেখছি যে বাংলাদেশে প্রতি 1200 জনের বিপরীতে একজন ডাক্তার আছে, সেখানে আপনি পর্যাপ্ত কিভাবে মনে করছেন? আমাদের আসলে প্রচুর মেডিকেল কলেজ আছে। আমরা মনে করি যে যদি আমরা, কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক এবং পর্যাপ্ত অবকাঠামোর অভাবে এক নাম্বার হচ্ছে যে আমরা এতে সিট বৃদ্ধি করতে পারছি না, দুই নাম্বার হচ্ছে আমাদের যারা ডাক্তার বের হচ্ছে তাদের গুণগত মান হয়তো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে হচ্ছে না। দেখা যাচ্ছে যে অনেক মেডিকেল কলেজ হচ্ছে কিন্তু এগুলোতে গুণগত মানসম্পন্ন চিকিৎসক আমরা তৈরি করতে পারছি না, এবং আমাদের এই ইনস্টিটিউট গুলোর সঠিক পর্যাপ্ত ডাক্তার তৈরি করতে পারছি না। তো আমরা এই মানে এক নাম্বার হচ্ছে যে আমরা যে এই হসপিটালগুলোর সিট বৃদ্ধির প্ল্যান আছে, এবং সাথে সাথে ডাক্তাররা যাতে গুণগত মান উন্নত হয় এর জন্য প্রপার ট্রেনিং এর ব্যবস্থার মাধ্যমে ডাক্তারদের গুণগত এবং ডাক্তারদের পর্যাপ্ত ফ্যাসিলিটির মাধ্যমে এবং যাতে তাদের গুণগত মান উন্নত হয়, এই ব্যবস্থার মাধ্যমে আমরা পর্যাপ্ত ডাক্তারও তৈরি করতে পারবো, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী তৈরি করতে পারবো, এবং আমার মনে হয় এই স্বাস্থ্যকর্মী যারা তৈরি হবে, যারা ডাক্তার তৈরি হবে, তাদের গুণগত মানও অনেক উন্নত হবে। মানে এক্ষেত্রে আপনার দলের কোনো নির্ধারিত প্ল্যান আছে কিনা, কত ডাক্তার তারা বৃদ্ধি করতে চান? একদম আমি একদম স্পেসিফিক করে বলতে পারছি না কত ডাক্তার, তবে আমি যেটা মনে করি এখন ডাক্তারদেরও কিছু প্রবলেম আছে, যেমন আমাদের যে জুনিয়র ডাক্তাররা তৈরি হচ্ছে তাদেরকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি না। অনেক জুনিয়র ডাক্তার যারা তাদেরকে প্রপারলি আমরা হায়ার এডুকেশন দিতে পারছি না। তাদের অনেকেই খুবই মানবতার জীবনযাপন করছে, যেমন ধরেন অনেকে অনেক ক্লিনিকে কাজ করে যেগুলোর আমাদের স্যালারি অনেকটা গার্মেন্টস কর্মী যেরকম স্যালারি, তাদেরও একই ধরনের স্যালারি, তারা মানবতার জীবনযাপন করছে। আমরা মনে করি যে তাদের প্রপার একটা স্যালারি স্ট্রাকচারের মাধ্যমে, তাদের প্রপার ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে গুণগত মান উন্নত করে পর্যাপ্ত উন্নত করতে হবে। এবং আপনার যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে আমরা যদি গুণগত মানসম্পন্ন চিকিৎসক তৈরি করতে পারি, পর্যাপ্ত জনবল নিয়োগ করতে পারি, তাহলে আমরা এই হসপিটালের ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারবো গ্র্যাজুয়ালি, যাতে ডাক্তার এবং আমাদের যে জনসাধারণ তাদের প্রপোর্শনটা অনেকটা উন্নত বিশ্বের মতো হয়ে আসে। একই প্রশ্ন আপনার কাছে, বিদেশে যাওয়া কমাতে আপনারা কি করবেন? এবং আমি যে সম্পূরক প্রশ্নগুলো করেছি সেটি আপনার কাছেও প্রশ্ন, যে ডাক্তার আমাদের অনেক কম রয়েছে প্রয়োজনের তুলনায়, সে জায়গাটাতে আপনাদের উদ্যোগ কি হবে? সাধারণভাবে সকল মানুষই এবং সকল জনগণই এটার ভুক্তভোগী। আমরা যদি সাধারণ কিছু স্ট্যাটিস্টিক্স দেই, একটু আগে আমি বলছিলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতের বাজেট এই বছরের জন্য 41,000 কোটি টাকা ছিল, যেখান থেকে কিছু অংশ কেটে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ থেকে অফিসিয়ালি প্রায় 7 থেকে 8 লক্ষ লোক প্রতি বছর দেশের বাইরে যাচ্ছে চিকিৎসা নিতে, এবং এটি আসলে আনঅফিসিয়ালি এটি হচ্ছে 10 লাখের উপরে, 10 লাখ প্রতি বছর, এবং বৈদেশিক মুদ্রার হিসাবে এটি প্রায় 60,000 কোটি টাকা। আমরা বলছি 40,000 কোটি টাকা আমার বাজেট, আর আমরা বিদেশে খরচ করছি 60,000 কোটি টাকা, আমার বাজেটের 1.5 গুণ। শুধু আমি এই টাকাটা যদি সেভ করতে পারি, বাংলাদেশ স্বাস্থ্য খাতে যদি এই টাকাটা অ্যাড হয়, তাহলে একটা ট্রিমেন্ডাস চেঞ্জ আসে। আমরা কিছু রিভার্স মেডিকেল ট্যুরিজম এস্টাবলিশ করতে চাই, অর্থাৎ আমার দেশের নাগরিকরা দেশের বাইরে যাবে না। তার জন্য প্রথম কথাটা দায়ী কে? জনপ্রতিনিধি। আমরা বলেছি জনপ্রতিনিধি যারা হবেন তারা বাংলাদেশে চিকিৎসা নেবেন, বাধ্যতামূলক নয়, বাট তাদেরকে এনকারেজ করা হবে। সরকারি কর্মকর্তা যারা থাকবেন তাদেরকেও এনকারেজ করা হবে, তারা যেন এই দেশেরই সরকারি হসপিটালে চিকিৎসা নেন। তাহলেই কেবলমাত্র দেখা যায় তারাও, যেমন আপনি যদি আজকে কর্মচারী হসপিটালে যান, সরকারি কর্মচারী হসপিটালে যদি যান, সেখানে আপনি দেখবেন সবকিছু আপ টু ডেট এবং ভেরি ক্লিন। নিউরোসায়েন্স হসপিটালে যদি যান, সেটি হাইলি ক্লিন, সম্পূর্ণ ক্লিন, সেখানে কোনো এক্সট্রা ভিজিটর নাই। তাহলে এটি কিন্তু সবকিছু হসপিটাল এই বাংলাদেশে। তার পাশেই আপনি জাতীয় হৃদরোগ, তার পাশেই সরোয়ার্দী, তার পাশেই ঢাকা মেডিকেল কলেজ, সেখানে বিশৃঙ্খলা, সেখানে বাথরুমে গেলে নাক চেপে ধরে যেতে হয়, হাইজিন নেই, রোগীরা খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। তাহলে রিভার্স মেডিকেল ট্যুরিজমের জন্য আমাদের প্ল্যান হচ্ছে বাংলাদেশে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করা, সেখানে দেশি বিদেশি চিকিৎসকরা চিকিৎসা সেবা দিবেন। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ, যেটি বলছিলাম যে ইন্ডিয়ান যে পর্যটন ব্যুরো, তারাই বলছে যে বাংলাদেশ থেকে 4 লাখের অধিক মানুষ যাচ্ছে, তাদের ডাটা, আমাদের ডাটা না। কিন্তু তাদের কিন্তু পেরিফেরিতে, প্রান্তিক এলাকায় কিন্তু মানুষ চিকিৎসা পাচ্ছে না, বা ভুল চিকিৎসা পাচ্ছে, চিকিৎসক নাই, এই অভিযোগগুলো কিন্তু সেখানেও আছে। তাহলে অনেকেই প্রশ্ন করতে পারে বাংলাদেশের চিকিৎসা এই বেহাল দশা সেখানে কিভাবে হবে? না, এখানেও এটা সম্ভব।
আন্তর্জাতিক মানের হসপিটাল এখানে এস্টাবলিশ করা সম্ভব। এটি হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের কথা বলছি, কিন্তু জেলা হসপিটালগুলোকে আমরা আপ টু দ্য মার্ক নিয়ে যাব। আমরা বলছি সকল বিশেষায়িত সেবা জেলা পর্যায়ে আমরা নিয়ে আসবো। আইসিইউ থাকবে, সিসিইউ থাকবে, ডায়ালিসিস সেন্টার থাকবে, সেখানে ট্রমা কেয়ার থাকবে, ইমার্জেন্সি কেয়ার থাকবে, সকল কিছু এখানেই থাকবে। একটা মানুষকে উপজেলার বাইরে সে জেলায় আসবে, তার তাকে যেতেই হবে না। খুব জরুরি যদি না হয়, খুব এক্সট্রা ট্রিটমেন্ট দরকার, একটা খুব মানে খুব অত্যাধুনিক প্রযুক্তির একটি চিকিৎসা দরকার, তখন উনি তো একটা বিশেষায়িত হসপিটালে আসতে পারেন। যেমন ক্যান্সার ইনস্টিটিউটে উনি আসলেন, উনি বাইপাস করার জন্য ঢাকায় আসলেন, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু তার আগ পর্যন্ত উনি জেলা পর্যায়ে চিকিৎসা পাবেন। কাজে রিভার্স মেডিকেল ট্যুরিজম এর মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের দেশের বাইরে জি, যাওয়া এখানে এবং জেলা পর্যায়ে আমি একটা প্রতিবন্ধকতা যেটি দেখি যে আপনার বাংলাদেশের উপজেলা হাসপাতালে অনেক ক্যাপাসিটি আগে বাড়ানো হয়েছে আমরা দেখেছি, কিন্তু সেখানে আমরা ডাক্তার খুঁজে পাই না। এটির একটি অন্যতম কারণ আমরা দেখি যে ডাক্তাররা দলীয় লেজুর ভিত্তির মাধ্যমে লবিং করে তারা সবাই ঢাকায় চলে আসে। এই জায়গাটা কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন? জি, ধন্যবাদ। খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন করেছেন আপনি, খুবই চমৎকার একটি প্রশ্ন, খুব মিস আন্ডারস্টুড একটি টপিক এটি, যে ডাক্তার কই। একটি পোস্ট ভাইরাল হয়েছে, আমার মনে হয় আমার তরুণরা সবাই দেখেছি। একটি উপজেলা হেলথ কমপ্লেক্সের চিত্র, একটা ছবি আসছে, চিকিৎসক থাকার কথা 31 জন, আছেন 5 জন। তাহলে বাংলাদেশে এই মুহূর্তে ভ্যাকেন্ট পোস্ট কত? ডাক্তারদের 12,000 পোস্ট ভ্যাকেন্ট আছে, যেখানে ডাক্তার নাই, নিয়োগ থাকার কথা ছিল। আপনি একটা লোকে নিয়োগ করেন নাই, উনি কিভাবে সার্ভিস দিবেন? আপনার থাকার কথা 31 জন চিকিৎসক, সেখানে আছেন 5 জন চিকিৎসক। মনে করেন উনি, আপনি বলছেন যে উনি ঢাকা মেডিকেলে ট্রান্সফার নিয়ে চলে গেছেন, কিংবা চট্টগ্রাম কিংবা অন্য কোনো বিশেষায়িত হসপিটালে লেখাপড়া করতে গেছেন, কিংবা তদবির করে চলে গেছেন, বাট উনি একটা পোস্টের এগেনস্টে গেছেন, কোন একটা পোস্টেই তো গেছেন। তো কিছু আছে অ্যাটাচমেন্ট পোস্ট, কিছু আছে ওএসডি পোস্ট, কিন্তু একটা বড় অংশই হলো উনি নির্দিষ্ট কোনো সরকারি পোস্টেই গিয়েছেন, অল্প কিছু অ্যাটাচমেন্ট পোস্ট আছে। তো আমরা যে অ্যাটাচমেন্ট পোস্টগুলো ক্যান্সেলও করে দিই, তারপরও বিপুল সংখ্যক পোস্ট ভ্যাকেন্ট থাকবে। 12,000 পোস্ট ভ্যাকেন্ট আছে। কারণ এই জায়গাটি যদি আপনি পদায়ন করেন, আপনি নতুন নিয়োগ দেন, তাহলে কিন্তু আপনি উপজেলা পর্যায়ে 31 জন চিকিৎসকের জায়গায় আপনি 31 জন চিকিৎসকই পাবেন। আর এটা কিন্তু এমন নয় যে আজকে আমি নিয়োগ দিলাম মানে উনি এখানে এসে মারা যাবেন, না, নট দ্যাট। ওনার তো একটা ক্যারিয়ার আছে, ওনার তো একটা লাইফে প্রোগ্রেশন আছে। উনি আজকে মেডিকেল অফিসার হিসেবে ঢুকেছেন, উনি পড়াশোনা করবেন, পোস্ট গ্রাজুয়েশন করবেন, উনি দেশকে আর উন্নত সেবা দিবেন। আজকে একটি উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্স থেকে একজন ডাক্তার ঢাকায় আসলেন, তো উনি এখানে আনন্দ করতে আসেন নাই, ওনাকে এখানে আরো 5 ইয়ার্স পড়াশোনা করতে হবে, একটা এফসিপিএস, একটা এমডি করতে 4 বছর 5 বছর পড়াশোনা করতে হবে। আমাকে যদি টু দ্য পয়েন্টে বলেন যে আপনারা আপনাদের তাহলে ক্ষেত্রে সেখানে লবিং নতুন নিয়োগ, এভাবে নিয়ে আসবেন কিনা? জামাত যদি ক্ষমতা আসে, জামাতপন্থী অনেক ডাক্তার আছে আমরা জানি, আমরা এই জায়গাটায় তাদেরকে কি আমি আপনারা বলছি, নিয়ে আসবেন এই যে কিনা? আমি বলছি এই জায়গাটায় জামাতে ইসলামী অটোমেশনকে প্রায়োরিটি দিচ্ছে, ডিজিটালাইজেশনকে প্রায়োরিটি দিচ্ছে। অর্থাৎ এখানে একজন চিকিৎসকের পদায়ন হবে তার যোগ্যতা অনুযায়ী, তার প্রেফারেন্স অনুযায়ী ওনাকে পদায়ন করা হবে। কাজে এখানে লেজুর ভিত্তি করার বা দখলদারি করার, কিংবা এখানে যেটা আপনি বলছেন সুপারিশ করে যে নিয়ে যাওয়া, এই জায়গাটি সুপারিশ অপশন খুবই লিমিটেড। জি, আহ, সম্পর্ক প্রশ্ন। জি, সম্পর্ক না, আমরা এখন পর্যন্ত আমাদের জিদানের কাছে কোনো প্রশ্ন পাইনি। জিদান যদি কিছু আপনি আমার বলেন, আরেকটা টপিক কোশ্চেন ছিল যে আপনি আরেকটা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনারা নিয়োগ, আপনিও বলছেন সংকট, আমিও বলছি যে প্রতি 1200 জনের বিপরীতে মাত্র একজন আমি এই ডাক্তার জায়গাটায় আছে। আসতে চাই, এই জায়গাটায় আসতে চাই, খুবই সুন্দর একটি পয়েন্ট। ইন্ডিয়াতে 1000 মানুষের এগেনস্টে একজন ডাক্তার, বাংলাদেশে 1700 জনের জন্য একজন ডাক্তার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে 1000 মানুষের জন্য একজন ডাক্তার থাকতে হবে, 3 জন নার্স অথবা মিডওয়াইফ থাকতে হবে, 1:3:5। এই 5 জন হচ্ছে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স। আমি এই পরিসংখ্যানটাকে যদি সামনে রাখি, অর্থাৎ আমি যদি বাংলাদেশের তরুণদেরকে বা বাংলাদেশের নাগরিকদেরকে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে যাই, আজকে 1000 জনের জন্য একজন হলে 20 কোটি মানুষের জন্য আমার দরকার হচ্ছে 2 লক্ষ চিকিৎসক। আমার হাতে আছে মাত্র 1,10,000 চিকিৎসক। আমি এখনো 9,000 ডক্টরের শর্টেজে আছি, আমারই ডাক্তার দরকার। বাংলাদেশে প্রতি বছর, এই বছর 13,000 ডাক্তার কিন্তু ভর্তি হচ্ছে, মেডিকেল স্টুডেন্ট ভর্তি হচ্ছে মেডিকেল প্রফেশনে। কাজে এরাও যদি পাস করে তাহলে আরো 90,000 ডাক্তার পেতে আমার কিন্তু অনেক সময় লাগছে। আমি আজকেই বা কালকে তাকে পেয়ে যাচ্ছি না। একজন ডাক্তার তৈরি করতে 5 থেকে 5 বছর পড়াশোনা, 1 বছর ইন্টার্নশিপ, 6 বছর লাগে। তাহলে এই 10,000 পাইতেই আমার 6 বছর ওয়েট করতে হবে। আমি যদি 1 লক্ষ ডাক্তারকে পেতে চাই, তাহলে আমাকে আরো সময় দিতে হবে। এটা হলো একটি দিক। সিস্টার কতজন? ডাক্তার তো লিখে খালাস, সিস্টার কই? আমার পরিসংখ্যান বলছে 1000 জন একজন ডাক্তারের এগেনস্টে সিস্টার সংখ্যা হচ্ছে 0.6, থাকার কথা 3। অর্থাৎ আমার যেখানে নার্স থাকার কথা 3 গুণ, সেখানে আছে মানে অনেক কম। আমার দরকার এই যে 20 কোটি লোকের জন্য আমার দরকার হচ্ছে 6 লক্ষ সিস্টার। কমটা আমরা আসলে জানি, আমি আপনি বলছি, নিয়োগ দিবেন কত একটু হ্যাঁ বলবেন? আমি আসছি, আমার দরকার 6 লক্ষ সিস্টার। আমার কাছে কতজন সিস্টার আছে? 80,000। তাহলে আমি এদেরকে যে পদগুলোকে আমি ফিল আপ না করি, আমি যদি এদেরকে নিয়োগ না দিই,
আমি যদি, এবং আমি চাইলেই নিয়োগ দিতে পারবো না, এটা কিন্তু তৈরি নেই, এটা একটা প্রফেশনাল সাবজেক্ট। আপনি একজন অনার্স পাস মাস্টার্স পাস একটা ছেলে বা মেয়েকে কিন্তু আপনি এখানে নার্স বা ডাক্তার বানিয়ে দিতে পারবেন না, তাকে পেশাগত এটা আলাদাভাবে পড়াশোনা করতে হয়, প্রফেশনাল সাবজেক্ট, তাকে ট্রেন আপ করতে হবে। কাজে এটি আমাদের পরিকল্পনায় আছে, এটি আমরা অ্যাড্রেস করেছি, এটি নিয়ে আমরা কথা বলেছি। ধন্যবাদ। জেনারেল সরকার। জি, আমার প্রত্যাশাটা একটু অনেক বেশি। তো আমি দেখেছি, প্রথম একটা প্রবলেমের কথা বলি, সেই প্রবলেমটা হচ্ছে যে প্রান্তিক পর্যায় থেকে প্রত্যেকটা পর্যায়ের মানুষই যারা মানে মেডিকেল সায়েন্স সম্পর্কে জানে না বা হেলথ সম্পর্কে তাদের ধারণা কম, তারা দেখা যায় যে তাদের শরীরে কিছু রোগ বেঁধে আছে কিন্তু সেটা সম্পর্কে সে জানেই না, এটা ভবিষ্যতে হয়তো বা হতে পারে। তো এই বিষয়গুলোকে মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করাটা প্রয়োজন। তো আমি এটা দেখেছি যে অনেকে ব্যক্তি পর্যায় থেকে বিভিন্ন জনপ্রতিনিধি তার এলাকাতে একটা হেলথ ক্যাম্পেইন করছে, এবং আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে হেলথ ক্যাম্পেইন করা হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে, ছাত্র দল, ছাত্র শিবির বা ছাত্র শক্তি, প্রত্যেকেই এটা স্ব উদ্যোগে এই কাজগুলো করে যাচ্ছে এবং বিভিন্ন জনপ্রতিনিধিও এই কাজগুলো করে যাচ্ছে। তো এই কাজগুলো তো মূলত রাষ্ট্রের করাটার প্রয়োজন ছিল। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা রাষ্ট্রের কাছে আমরা সেই এক্সপেকটেশনটা আমরা কখনো করতেই পারি না, মানে সেই স্বপ্নটাই আমরা দেখতে পারি না। তো আমরা নতুন বাংলাদেশে এই ধরনের স্বপ্ন আমরা দেখতে পাবো কিনা। আমাদের যদি স্ট্রেংথ জানতে চান, আমাদের তো অনেক উইকনেস আছে হেলথ সেক্টরে। আপনাদের যদি আপনাদের স্বাস্থ্য সেক্টর কি সব কি উইকনেস না, কিছু স্ট্রেংথও আছে। যেমন আমাদের ইমিউনাইজেশন কাভারেজ ওয়ার্ল্ডে হাইস্ট, প্রায় 98% আমাদের ইমিউনাইজেশন কাভারেজ আছে। আমাদের যে হেলথের যে নেটওয়ার্ক, এটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। বাংলাদেশে 13,900 মতো কমিউনিটি ক্লিনিক আছে, প্রতি 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আছে। সেখানে 14,000 লোক এমপ্লয়েড থাকার কথা, সিএসসিপি আমরা বলি, কমিউনিটি সার্ভিস প্রোভাইডার। 6,000 লোকের জন্য একজন, অর্থাৎ প্রতি গ্রামের জন্য একজন। তাহলে আসলে এটি কিন্তু অ্যারেঞ্জমেন্টে আছে। হেলথ অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট আছে, যারা কিনা ফিল্ড লেভেলে কাজ করবেন, হেলথ অ্যাওয়ারনেস, প্রিভেন্টিভ হেলথ কেয়ারের কথা আমরা বলছি। তাহলে এই যে আপনি হাইজিন, তারপরে যে মস্কিটো বা মশার উপদ্রব থেকে যে রোগ কিংবা ডায়রিয়া, গ্রামাঞ্চলে যে রোগগুলোর কথা আপনি বলছেন, তাহলে এটি কিন্তু আসলে আপনি যদি আজকে গিয়ে সার্চ করেন, আপনি যদি কাউকে ফোন করেন, তাহলে দেখবেন যে আপনার এরিয়াতে হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে। আপনার ইউনিয়নে দুটো সেন্টার আছে, একটা হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, একটা হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার। একটাতে ডাক্তার থাকার কথা এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সেকমো থাকার কথা, আরেকটিতে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে এবং সেখানে ভিজিটর থাকার কথা, বেশ ওয়াইডলি এবং লোকজন সেখানে থাকার কথা। বাট আমরা কিন্তু সার্ভিসটি পাচ্ছি না, যেটি আপনি বলছেন, এবং আমরা মেডিকেল ক্যাম্প করতে হচ্ছে আমাদেরকে সার্ভিসটি নেওয়ার জন্য। তো এটি আসলে পুরোটাই সুশাসনের অভাব, সুশাসন নেই। অর্থাৎ আপনি যেটি বলছেন যে জবাবদিহিতা নেই, মানে অ্যাকাউন্টেবিলিটি নাই, আপনি একটি কাজ করছেন না, কিন্তু এটি যে আপনি কেউ আপনাকে সে চ্যালেঞ্জ করছে না যে আপনি আপনার কাজটি কেন করছেন না। আপনার যে হেলথ এডুকেশন মানুষকে প্রোভাইড করার কথা, মানুষকে অ্যাওয়ারনেস ডেভেলপ করার কথা, যে এখন বর্ষার সিজন, এখন এই রোগগুলো হবে, তোমরা এইভাবে প্রিপারেশন নাও, এখন শীতের সিজন, এখন এই রোগগুলো হবে। এই যে এই সময়টায় বাচ্চাদের সবচেয়ে বেশি রোগ কি হয়? নিউমোনিয়া। তাহলে এটি তাদেরকে কাউন্সিলিং করার ব্যাপার আছে। বিষয়টি কয়েকটা জায়গায়, একটি হলো আমরা বলছিলাম যে অনেকগুলো শূন্য পদ আছে, শূন্য পদের পদায়ন, নতুন নিয়োগ, এটি যেমন একটি কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। বাংলাদেশের অন্যতম সমস্যা হচ্ছে জবাবদিহিতা। আপনি যেটি বলছেন যে বিদেশে চলে যাচ্ছে কেন, যে সার্ভিস, আমি 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 একজন ডাক্তার, সরকারি হসপিটালে একজন ডাক্তার, আমার কি প্রবলেম হচ্ছে উনি আমার কাছে জানতে, আমি অনেক রোগী, আমি একজন প্র্যাকটিশনার, আমি অনেক রোগী আসে, আমি জিজ্ঞেস করি আপনার রোগ কি, উনি বলতে পারেন না। উনি 3 জন ডাক্তার কাছে ঘুরে আসছেন, রোগের নামটাই জানেন না। এমনকি আমার কাছেও রোগী আসছে, আমার কারণ লেখাপড়া সব শেষ, রোগী চলে যাবে, বলতে আপনার রোগের নামটা কি, বলে বাবা বুঝতে পারি নাই। তো উনি কিন্তু একবারও বলেন নাই যে আমাকে আমার রোগের নামটা বলেন। কাজে এই জায়গাটায় আমার মনে হয় যে নিয়োগ, অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা এবং সুশাসন, এই সবগুলো নিয়ে কাজ করার প্রয়োজন আছে। এগুলো যদি করা যায় তাহলে এই সবগুলোই আমাদের পরিকল্পনায় আছে। একই সাথে রিমোট এরিয়ার জন্য এক্সট্রা আমি দুটো কথা বলে শেষ করতে চাই, সেটি হলো টেলিমেডিসিন। অর্থাৎ যেখানে আপনি গ্রামাঞ্চলে চাইলে আপনি একজন কনসালটেন্ট দিতে পারবেন না। আমি বলছি যে এমবিবিএস ডাক্তারই আমার নাই, আপনি কনসালটেন্ট কিভাবে দিবেন? কাজে কনসালটেন্টকে আমি ঢাকা শহরে বসেই আমি তার টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা সেবাটা নিতে পারছি। এরপর হচ্ছে রেফারেল, বাংলাদেশের রেফারেল খুবই উইক। তাহলে রেফারেল সিস্টেম চালু করা, একজন যেটা বলছিলাম সিএসসিপি থেকে উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে জেলা পর্যায়ে, জেলা থেকেও যদি প্রয়োজন হয় তাহলে উনি ঢাকায় আসবেন। এটি হলো রেফারেল সিস্টেম। এরপর হচ্ছে 24 ঘন্টা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, জেলাতেই আপনি সকল পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন 24/7। এখন কিন্তু এটি নাই, 2টা পরে গেলেই বলে যে আমাদের দোকান তো বন্ধ হয়ে গেছে, আমাদের তো স্টাফ নাই, ছুটি। না, আইসিইউ সিসিউর জন্য আমার 24 আওয়ার্স সেবা দরকার এবং পরীক্ষা নিরীক্ষা দরকার। আপনি যতগুলো সরকারি হসপিটাল আছে যান, রোগী ভর্তি আছে, পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা করা যাচ্ছে না কেন?
এখন সেখানে রিএজেন্ট নাই কিংবা সেখানে লোকবল নাই, তাহলে আমাকে লোক দিতে হবে, মেডিকেল টেকনোলজি দিতে হবে। কাজে আপনাদের পরিকল্পনা এটা কত এই- টাইম কত করার প্ল্যান? 24 24 ঘন্টা 24/7, কারণ আইসি শিশু পেশেন্টের জন্য তো আপনি 1 ঘন্টাও বন্ধ রাখতে পারেন না, তাকে সবসময় আপনাকে সার্ভিসটি দিতে হবে। লাস্ট হচ্ছে অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, অর্থাৎ আপনার রোগী খুব ক্রিটিক্যাল, আপনার ডাক্তার আইডেন্টিফাই করে দিলেন যে না এটা এইভাবে এখানে ফেলে রাখার সুযোগ নেই, তার আরো অ্যাডভান্স কেয়ার দরকার, অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক থাকবে এবং তাকে আপনি জেলা পর্যায়ে নিয়ে যান, প্রয়োজন আপনি ঢাকা নিয়ে আসতে চান, সেই সুযোগটা থাকবে। ধন্যবাদ। ডাক্তার লোহানী, আমরা একই প্রশ্ন আপনার কাছে। আপনি অবশ্যই ইতিপূর্বে একবার বলেছেন আপনারা একদম তৃণমূল থেকে একটি আমাদের পদ্ধতি আমাদের যে মানে পরিকল্পনা উনি যেভাবে বললেন, আমরা আমাদের পরিকল্পনাটাও মানে প্রায় কাছাকাছি এবং একই রকম। আমরা হচ্ছে দুটি জিনিস, একটি হচ্ছে আপনার হেলথ কার্ডের মাধ্যমে, আর দ্বিতীয়টি হচ্ছে যে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ রোগ প্রিভেনশনের মাধ্যমে। হেলথ কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির সঙ্গে সবসময় একজন জেনারেল ফিজিশিয়ানের, অর্থাৎ তার নির্দিষ্ট একজন ডাক্তার তার সঙ্গে সবসময় কানেক্টেড থাকবে। কাজে তিনি যখনই শারীরিক কোনো প্রবলেম ফিল করবেন, সেই ডাক্তারের সঙ্গে উনি পরামর্শ করতে পারবেন যে তার এই প্রবলেম হচ্ছে, কি হচ্ছে, এবং তিনি সবকিছুই, এবং তার যদি উন্নত চিকিৎসার দরকার হয় সেই ফিজিশিয়ানই তাকে উন্নত জায়গায় রেফার করবে। একটা রেফারেল সিস্টেম একটা তৈরি করা, এই রেফারেল সিস্টেমের মাধ্যমে আমাদের দেশের সব নাগরিকই একজন ফিক্সড ডাক্তারের সঙ্গে সবসময় সার্বক্ষণিক যোগাযোগ করতে হবে। আরেকটি আমাদের যে স্বাস্থ্যনীতির আরেকটি হচ্ছে প্রপার সব জায়গায় আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো আবার স্টাবলিশ করা, কমিউনিটি ক্লিনিক গুলোতে প্রপার হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং প্রপার জনবল নিয়োগ করা। তো এই নিয়োগের মাধ্যমে প্রান্তিক অঞ্চলের লোকজনও এদের সঙ্গে আপনার এই কমিউনিটি ক্লিনিক গুলোতে যে তার রোগ সম্বন্ধে প্রপারলি ধারণা পেতে পারে। থার্ড হচ্ছে আপনার আমাদের যে জনসচেতনতামূলক, অর্থাৎ আমাদের ইস্তেহারে প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রিভেনশনের মধ্যে জনসচেতনতা তৈরি হচ্ছে একটি প্রধান ব্যাপার। অর্থাৎ আপনার রোগ কি হলে আপনার রোগ হবে, এই ব্যাপারে ক্ষেত্রে আমরা জনসচেতনতার ব্যবস্থা করবো। এটা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়, যাতে একজন লোক জানতে পারে তার লাইফস্টাইল কি হবে, কি ধরেন ধূমপান করলে তার কি পরিণতি হতে পারে, একজনের এক্সারসাইজ করলে কি হবে, কিভাবে হৃদরোগ প্রিভেনশন করা যায়, কিভাবে পরিবেশ উন্নত করা যায়, পরিবেশ উন্নতর মাধ্যমে অনেক ক্রনিক ডিজিজ গুলো যেমন প্রিভেন্ট করা যায়, ইভেন অনেক কমিউনিকেবল ডিজিজও, যেমন আপনি জানেন যে আমাদের ডেঙ্গু আপনি চিকিৎসার চেয়ে আপনার যদি এটা প্রতিরোধ করতে পারি, অর্থাৎ আমরা যদি মশক নিধন, তারপরে হচ্ছে আমাদের প্রপার পরিবেশগুলো যদি আমরা উন্নত করতে পারি, তাহলে এই রোগগুলোকে আপনার প্রিভেন্ট করা যায়, যেগুলো চিকিৎসা করে আপনি সমাধান করতে পারবেন না। কাজেই এই সব অর্থাৎ জনসচেতনতা তৈরি, প্রত্যেকের জন্য একজন জেনারেল ফিজিশিয়ান নিয়োগ এবং কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা লোকজনকে আরো স্বাস্থ্য খাতে সম্পৃক্ত করে আপনার সহজলভ্য করে এই জনসচেতনতা তৈরির মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করতে পারবে এবং লোকজন সচেতন হবে বলে আমি আশা করি। ডাক্তার লোহানী, আমি যে প্রশ্নটি ডাক্তার জিয়াউল হককে করেছিলাম যে আপনাদের ক্ষেত্রেও কি আমরা যেটি দেখি যে দলীয় লেজিসলেটিভের মাধ্যমে বা দলীয় সুপারিশের মাধ্যমে উপজেলা থেকে সবাই ঢাকায় চলে আসতে চায়, কেউ ঢাকার বাইরে থাকতে চায় না, আপনারা এটি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমার মনে হয় আমার যে ভাই ডাক্তার উনি এটার হচ্ছে প্রপার একটা অ্যান্সার দিয়েছে। একটা হচ্ছে যে উপজেলায় আমাদের যে ডাক্তারের সংখ্যা, আমাদের যত পদের এগেনস্টে খুবই অল্প, এবং যারা উপজেলায় যাদের নিয়োগ দেওয়া হয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনরা, এবং সবারই হচ্ছে আপনার উচ্চ শিক্ষার জন্য দেখা যায় যে আমাদের যে মেডিকেল কলেজগুলো বা আপনার ঢাকার যে সেন্টারগুলো এগুলোতে চলে আসতে হয়। তো আমরা যদি প্রপার সংখ্যক ডাক্তার নিয়োগ দিই, তাহলে হয়তো এই সমস্যাটা দূরীভূত হবে। আর হচ্ছে আমাদের নেতা তারেক রহমান উনি যথার্থই বলেছেন যে আমাদের দুর্নীতির বিরুদ্ধে উনি এবার জিরো টলারেন্স গ্রহণ করবেন এবং মানে দুর্নীতি উনি প্রতিরোধ করবেন। আমার মনে হয় যে আমিও বিশ্বাস করি যে আমাদের যে যারা যোগ্যতার বেসিসে সবাই নিয়োগ পাবে এবং যোগ্যতার বেসিসে সবার পদায়ন হবে। এ ব্যাপারে আমাদের সংগঠন এবং আমাদের নেতা সবারই জিরো টলারেন্স, এতে কোনো ব্যত্যয় হবে। সম্ভবত সম্পূরক প্রশ্ন রয়েছে ফয়সাল আহমেদ।
আমি ডক্টর লোহানী স্যার এবং ডক্টর জিয়াউল হক স্যারের কাছে দুইজনের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি। ডক্টর জিয়াউল হক স্যার বলেছিলেন আপনারা অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে আপনারা স্বচ্ছতা নিশ্চিত করবেন, এবং আমাদের ডক্টর লোহানী স্যার বলেছিলেন যে তারেক রহমান, দেশনায়ক তারেক রহমান বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তো আপনাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে বা আপনারা যে কথাগুলো আমাদেরকে বলছেন, এই বিষয়ে আপনাদের স্পষ্ট যারা দুর্নীতি করবে স্বাস্থ্য খাতে তাদের জন্য এরকম কোনো কি ট্রাইব্যুনাল গঠন করবেন আপনারা, যে তারা যে দুর্নীতি করবে তাদেরকে দুর্নীতি করলে কি শাস্তি দেওয়া হবে, এরকম ইশতেহার কি আপনাদের দুইজনের নির্বাচনী ইশতেহারের মধ্যে কি থাকবে? আর যদি না থাকে তাহলে আমরা সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে বিশ্বাস করব যে আপনারা এই ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বালিশ চুরি, যে পর্দা চুরির কেলেঙ্কারির মতো ঘটনা ঘটবে না? তো আমরা সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে জানতে চাই আপনারা স্পষ্ট দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন এবং কি শাস্তির বিধান দিবেন, যার কারণে আমরা সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারবো আপনাদের যে ব্যবস্থাটা চালু করবেন দুর্নীতি সেখানে হবে না। ধন্যবাদ। আপনাদের দুইজনের কাছে আমরা এই প্রশ্ন। ভাই ভাই আগে আমি জি, বলি, এক নাম্বার হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের দেশে আইনের কোনো অভাব নেই। যেটা সমস্যা হচ্ছে আইন প্রয়োগের। আমার সকল দুর্নীতির সব ক্ষেত্রেই আমার মনে হয় আইন আমাদের দেশে অলরেডি আছে। আইনের প্রয়োগ এবং সদিচ্ছার অভাবেই আমার মনে হয় দুর্নীতিগুলো হয়। তো আমি আশা করছি এবং আমাদের কমিটমেন্ট আছে, আমাদের দলের এবং আমাদের দলের নেতার কমিটমেন্ট আছে যে আইনের সঠিক প্রয়োগ হবে। এবং আমার মনে হয় যে যদি যে এক্সিস্টিং আইনগুলো আছে এগুলোতে যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলেই আমাদের দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে আমি ভাবি। ডক্টর জিয়াউল হক। জি ধন্যবাদ। খাতে যে দুর্নীতিগুলো হয় আসলে সেগুলো যদি আমি বুঝতে পারি যে কোন খাতে দুর্নীতি হয়, তাহলে আমার কৌশলটা একেবারে সংক্ষেপে। তাহলে কিন্তু আমার একটি কার্যকর কৌশল নেওয়া সম্ভব। শুধু আমি বললাম যে দুর্নীতি হয়, এই কথাটি আসলে যথেষ্ট নয়। আমিও নিজেও কিন্তু বলছিলাম যে স্বাস্থ্য খাতে যা আছে আমার বাজেট তার 20% দুর্নীতির কারণে আমি সার্ভিসটা পাচ্ছি না। তাহলে কোথায় হচ্ছে দুর্নীতি? দুর্নীতির একটি একটি বড় অংশ হচ্ছে প্রকিউরমেন্ট, কেনাকাটায়, অবকাঠামো, ঔষধ, এই যে কেনাকাটা হচ্ছে সেই জায়গাটিতে বড় অংশে দুর্নীতি হয়। তাহলে আমরা কয়েকটা সিন্ডিকেটের নাম জানি, যে ঔষধের কয়েকটা সিন্ডিকেট আছে, স্বাস্থ্য খাতে কেনাকাটায় সিন্ডিকেট আছে, এবং আপনারা দেখেছেন যে এনআইসিবিডি সব বড় বড় হসপিটালগুলোতে কনস্ট্রাকশনের কাজ মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল, সরকার তাকে কয়েকজনকে ধরে নিয়ে গিয়েছিল। তাহলে একটু জবাব। জি আমি বলছি, তাহলে To the কেনাকাটায় point জবাব চাই। কেনাকাটায় যদি আমি স্বচ্ছতা আনতে পারি, অর্থাৎ ইজিপি কিন্তু এখন এক্সিস্টিং আছে টেন্ডারিং প্রক্রিয়ায়, ই টেন্ডারিং এবং ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, ইজিপি বলে এটাকে সংক্ষেপে। এটি যদি আমরা 100% এনশিওর করতে পারি এবং আমি যদি এই যে অল পারচেজকে পাবলিক করে দেই, অর্থাৎ আমি কি কিনছি, কত টাকাতে কিনছি, কে কিনলো, কার মাধ্যমে কেনা হলো, ক্রয় প্রকাশ মূল্যটা ঠিক আছে কিনা, আমি যদি পুরোটাকে অনলাইন করে দেই, তাহলেই কিন্তু দুর্নীতির একটি চিত্র সামনে চলে আসছে। অর্থাৎ যারা তরুণ সমাজ আপনারাই এটিকে এই, অ্যাসেস করতে আপনি পারছেন। লাস্ট আমার এভাবে- শেষ করতে এভাবে দেন। ধরা পড়লো, আর লাস্ট এখন হচ্ছে আপনি পেনাল্টি কি নেবেন? লাস্ট হলো যে থার্ড পার্টি অডিট, অর্থাৎ একজন প্রফেশনাল বডিতে এটাকে অডিট করার আমাদের পরিকল্পনা রয়েছে। তাহলে আমরা তিনটা কথা বলেছি, যে কেনাকাটায় দুর্নীতি যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে আমরা হস্তক্ষেপ করছি, সেখানে ডিজিটালাইজেশন, ই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, অডিট এবং পাবলিক পার্টিসিপেশন, ইয়াং সহ অল পাবলিক পার্টিসিপেশন থেকে থাকবে, যাতে করে সেখানে করাপশন, ব্যক্তি পর্যায়ে করাপশনের চার্জটি শূন্য হয়ে আসে। আর দুর্নীতি দমন কমিশন রয়েছে, দেশে আইন আদালত রয়েছে, যখন একটি দুর্নীতি হবে সেটি যদি প্রপার প্লেসে যায় তাহলে কিন্তু বিচার হয়ে আসবে। এটির জন্য আপনাকে আলাদা, বাংলাদেশের বর্তমান এক্সিস্টিং বিচার ব্যবস্থা যদি আপনার আস্থা না থাকে, বাংলাদেশের বর্তমান আইন এবং আদালতের প্রতি আপনার আস্থা যদি না থাকে, তাহলে আপনি আরেকটি ট্রাইব্যুনাল করেন, তাহলে সেটি আপনি কিভাবে আস্থা রাখছেন? সেটি তো আরেকটি একই শাখা, আরেকটি শাখা খুললেন আপনি মাত্র। তা আমার যদি প্রথম শাখাটিতেই যদি আমার আস্থা না থাকে, তাহলে তো আসলে আরো 3টা শাখা খুললে আমার লাভ নেই। আমি 3টা ট্রাইব্যুনালও খুলি, লাভ নেই, বরং এই জায়গাটিতেই আমাকে হস্তক্ষেপ করতে হবে। টেন্ডারিং প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয় এবং আমি যেন যে রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, আমি যে সার্ভিসটা চাচ্ছিলাম সেটা আমি পেয়েছি কিনা, কোয়ালিটি সার্ভিস পেয়েছি কিনা। জবাব জি। পেয়ে গেছি একদমই। আমরা যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত, আমরা এক কথায় প্রশ্ন চাই এবং এক কথায় জবাব চাই আপনাদের কাছে। আচ্ছা, আমার দুজনের কাছে কোশ্চেনটা সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে ওষুধ শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। বাংলাদেশ 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন কমপ্লিট করবে বলা হচ্ছে। যদি এলডিসি গ্রাজুয়েশন কমপ্লিট করে তাহলে ওষুধ শিল্পটা খুবই চ্যালেঞ্জিং এর মুখে পড়বে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে, ওষুধের শিল্প চ্যালেঞ্জিং এর মুখে পড়লে দাম বৃদ্ধি পাবে, সেই ক্ষেত্রে আপনারা দলগতভাবে কিভাবে সেটাকে মোকাবিলা করবেন? এটা আসলেই একটি চ্যালেঞ্জিং ব্যাপার যে আমরা এটা কিভাবে নিয়ন্ত্রণ করব। তো এক নাম্বার হচ্ছে আমাদের নিজের গবেষণা
মাধ্যমে আমাদের নিজের ব্যক্তিগত টেকনোলজি ডেভেলপ করতে হবে, যাতে আমরা হচ্ছে নিজের প্রযুক্তি এবং আমরা ব্যক্তিগতভাবে এগুলো তৈরি করতে পারি। সেকেন্ড হচ্ছে যে আমাদের যে প্রকিউরমেন্ট এবং আমাদের যে গভর্নমেন্ট লেভেলে ঔষধ শিল্পের আরো উন্নতি করতে হবে, যাতে আমরা সহজে এবং স্বল্প মূল্যে ঔষধ প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি এবং এগুলো হসপিটালগুলো সরবরাহ করে মানুষকে স্বল্প মূল্যে ঔষধ বিতরণ করতে পারি। আপনি এক কথা জবাব দিন। খুবই যুগোপযোগী একটি কোশ্চেন। এলডিসি কান্ট্রি অর্থাৎ লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের আওতায় বা বাংলাদেশের ওষুধ শিল্প এই সুবিধাটা পাচ্ছিল এবং এই কাভারেজটা ছিল। এটাকে বলা হচ্ছে এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট। এটি যে সুবিধাটা আমরা পাচ্ছিলাম, কম দামে কিনতে পারছিলাম, এটি আসলে আমরা হারাচ্ছি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এটি 3 বছর এক্সটেনশনের জন্য অলরেডি আবেদন করেছে, এটি প্রক্রিয়াধীন আছে। তো আমরা আশাবাদী যে একটি সঠিক ডিপ্লোমেসির মাধ্যমে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ওষুধ শিল্প প্রায় 150টি দেশে কিন্তু ওষুধ রপ্তানি করে। আমরা আশা করছি, এবং এটি অন্যতম রপ্তানি খাত, আমরা আশা করছি এই ওষুধ শিল্পকে আমরা বাঁচাতে পারবো। একই সঙ্গে আমাদের অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামীর একটি চিন্তা আছে, একটি পরিকল্পনা আছে। তারা স্পেশালাইজড ইপিজেড জোন করতে চায়, যেখানে এই এপিআই নিয়ে কাজ হবে, এবং বাংলাদেশের বেশ কয়েকটি লিডিং ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই এপিআই নিয়ে কাজ করছে, যাতে করে তারা এপিজেডে কাজ করতে পারে এবং র মেটেরিয়াল এনে অন্যান্য কোম্পানিগুলোকে তারা প্রোভাইড করতে পারে। কাজেই কয়েকটি মাল্টিপল ওয়েতে এটি কাজ, মূলত এটি দেখছে আমাদের শিল্প বিভাগ, এটি দেখছে, যদিও এটি আমাদের স্বাস্থ্য বিভাগ দেখছে না, বাট আমাদের কাছে এই ইনফরমেশনটুকু আছে যে এটি নিয়ে অ্যাক্টিভ প্ল্যানিং আছে এবং সেটি এক্সিকিউশন করার সুযোগ আছে যদি আমার সরকারে চলে আসে। ডাক্তার জিয়াউল হক, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনাদের আমির বলেছেন যে তিনি 64 জেলায় মেডিকেল কলেজ করবেন। জি। আমরা জানি যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো মেডিকেল কলেজ আছে, আপনারাও বলছেন শিক্ষক সংকট, ডাক্তার সংকট রয়েছে। 64 জেলায় আপনারা কিভাবে হাসপাতাল ম্যানেজমেন্ট করবেন? এটা কি শুধুই প্রতিশ্রুতি না আসলে বাস্তবায়ন? আমি যদি উদাহরণ দিই, যে কুমিল্লা জেলায় এই মুহূর্তে 5টি মেডিকেল কলেজ, 5+ মেডিকেল কলেজ একটি জেলায়, 5+, সরকারি এবং বেসরকারি সহ। কাজেই আপনি যদি ঢাকা জেলার কথা ধরেন, আপনি যদি চট্টগ্রাম জেলার কথা ধরেন, তাহলে সংখ্যাটা আসলে আরো বেশি। বাংলাদেশে এখন মোর দ্যান 110 মেডিকেল কলেজেস আছে, তার মধ্যে 37 হচ্ছে সরকারি এবং বাকিগুলো 67 অর সামথিং এটা হচ্ছে প্রাইভেট, এবং আবার আর্মিদের জন্য আবার 7-8টা আছে। তো এভাবে 110+ মেডিকেল কলেজেস আছে অলরেডি বাংলাদেশে। তো কিন্তু আমরা বলছি যে আমাদের আরো অনেক ডাক্তার দরকার। মূল বিষয়টা কিন্তু আসলে মেডিকেল কলেজে কি হয়, আপনি কম দামে চিকিৎসা সেবা প্রোভাইড করতে পারেন। সরকার এখানে স্টুডেন্টরা থাকে, এখানে ইন্টার্ন ডক্টররা থাকে, এখানে পোস্ট গ্রাজুয়েট যে ডক্টররা আছেন তারা এখানে কাজ শেখেন, অর্থাৎ এমবিবিএস পাস করে গেছেন, কিন্তু ওখানে তার একটা ডিগ্রি পাবেন, একটা এমএস এমডি ডিগ্রি পাবেন, উনি একটা বিশেষজ্ঞ ডাক্তার হবেন, উনিও কিন্তু এখানে পরিশ্রম করছেন, সময় দিচ্ছেন। কাজে আপনি যেটি বলছেন, আমরা এটিকে বলবো না যে এটি একেবারে অসম্ভব বা অবাস্তব, তবে আমাদের ইনিশিয়াল প্ল্যান কিন্তু আসলে জেলা পর্যায়ে হসপিটালগুলোকে আধুনিকায়ন করা, প্রয়োজনে যদি সম্ভাব্যতা যাচাই যদি মনে হয় যে না এখানে মেডিকেল কলেজ করা প্রয়োজন, তাহলে নিশ্চয়ই জামাত ইসলাম সেটি নিয়ে এগোবে। কিন্তু এটা আমাদের আজকের প্ল্যান না যে আমরা ক্ষমতায় গিয়ে আজকে আমরা মেডিকেল কলেজে ভিত্তিপ্রস্তর স্থাপন করবো, নো, নট দ্যাট। আমাদের ইনিশিয়াল প্ল্যান হচ্ছে জেলা হসপিটালগুলোকে আরো ফাংশনিং করা, এখানে যে শর্টেজ গুলো আছে এগুলোকে দূর করা। আপনি যেটি বলছেন যে মেডিকেল কলেজগুলোতে টিচার সংকট আছে এবং শিক্ষা উপকরণের সংকট আছে, এই জায়গাগুলোতে ফার্স্ট ফোকাস করা এবং গ্রাজুয়ালি এগুলোকে আরো 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 ডেভেলপ করা, আপডেট করা। ধন্যবাদ। একই প্রশ্ন আমি ডাক্তার লোহানের কাছে করতে চাই। জামাত ইসলামের আমির বলেছেন 64 জেলায় ওনারা মেডিকেল কলেজ করতে চান, যেটি আমি ডাক্তার জিয়াউল হককেও জিজ্ঞেস করেছি। আপনার কাছে এটি বাস্তবসম্মত মনে হয় কিনা, এটা আপনার মতামতটা জানান। আমার মনে হয় যে প্রত্যেকটি জেলায় উন্নত স্বাস্থ্য সেবার ব্যবস্থা থাকতে হবে। মেডিকেল কলেজ থাকতে হবে তা না, প্রত্যেকটি জেলায় উন্নত স্বাস্থ্য সেবা থাকতে হবে। এটি বিএনপির যে প্ল্যান, যে স্বাস্থ্য সেবাকে বিকেন্দ্রীকৃত করা হবে। অর্থাৎ দেখা গেল যে ঢাকায় যেরকম স্বাস্থ্য সেবা বসে একজন পাচ্ছে, অথবা চিটাঙে একজন স্বাস্থ্য সেবা পাচ্ছে, সেটা যেন পঞ্চগড়েও এই একই ধরনের স্বাস্থ্য সেবা পায়। কাজেই আমরা যেটা করব, স্বাস্থ্য সেবা বিকেন্দ্রীকরণ করবো। সব জেলা হসপিটালগুলোকে স্ট্রাকচার এবং ম্যান পাওয়ার উন্নত করব, এবং ডাক্তার এবং যে আমাদের নার্স এবং স্বাস্থ্যকর্মী আছে তাদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে উন্নত চিকিৎসা ব্যবস্থা যাতে ডেলিভারি দিতে পারে তার ব্যবস্থা করবো। এবং পর্যায়ক্রমে আমরা যদি মনে করি যে আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে, পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে, পর্যাপ্ত ফ্যাসিলিটি আছে, তখনই আমরা হয়তো মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধির চিন্তা করবো। কারণ হচ্ছে আমাদের দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, একজন অদক্ষ ডাক্তার তৈরি করে যেটা আমাদের চিকিৎসা ব্যবস্থার একটা বোঝা হয়ে থাকবে। কাজে আমরা যখন এক প্রপার ম্যান পাওয়ার দিতে পারবো, প্রপার ট্রেনিং ফেসিলিটি দিতে পারবো, প্রপার ইকুইপমেন্ট দিতে পারবো, তখনই হয়তো এগুলো এর চিন্তা করবো। মানে জামাত ইসলামের আমিরের এই বক্তব্যকে আপনার কি মনে হয় যে এটা সম্ভব কিনা? এটা
চাই? আমার নাকি এটা শুধুমাত্র প্রতিশ্রুতি আমি যেটা বললাম যে নট নেসেসারিলি যে প্রত্যেকটা জেলায় সরকারি মানে মেডিকেল কলেজ করতে হবে। আমি যেটা আমি মনে করি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে যে প্রত্যেকটা জেলায় যেন উন্নত চিকিৎসা সার্ভিসের কাছাকাছি মানুষ আসে। আচ্ছা, আমার ধন্যবাদ একটু আপনাকে। প্রশ্ন আছে। জাহিন সম্ভবত কিছু আচ্ছা, আমার দুইজনের কাছেই প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা আছে। তার মধ্যে প্রথম কথা অ্যাম্বুলেন্স সেবা। এখানে বড় একটা সিন্ডিকেট আছে। এখানে যত ধরনের রুগী যাক, যত প্রভাবশালী রুগী যাক না কেন, অ্যাম্বুলেন্স যারা সেবা দেয় তাদের কাছে আমরা ভুক্তভোগী। আমরা কিছুদিন আগে এটা আপনারা কিভাবে যৌক্তিকভাবে নিরসন করবেন, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সরকারি হসপিটালগুলোতে 2টার পরে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না, যে কারণে আবার তাদেরকে প্রাইভেট ক্লিনিকে একই ডক্টরের কাছে যেতে হচ্ছে এবং প্যাথোলজি সেবাটা সম্পূর্ণ সরকারি মেডিকেল থেকে বাইরে যেতে হয় এবং এটা তাদেরকে মানে মানে অফ ক্যামেরায় বা অন রেকর্ড তাদেরকে বলা হয় যে আপনারা ওখান থেকে নিয়ে আসেন ইমার্জেন্সি। কেন এটা তারা দিতে পারবে না? তৃতীয় কোশ্চেন যেটা হচ্ছে যে সমন্বয়হীনতার জায়গা থেকে আরেকটা মানে রুগীদের হয়রানির জায়গাটা, ওয়ান স্টপ সার্ভিস সেবা। রুগী একটা জায়গায় গেলে তাকে স্ট্রেচারে নেওয়া, তারপর আমাদের বগুড়া জিয়া রহমান মেডিকেল কলেজে আমার দেখা, আমি এর ভুক্তভোগী, যে আমি একটা স্ট্রেচার হুইল চেয়ার খুঁজবো, আমাকে পুরো হসপিটাল খোঁজা রাখতে ঢাকা মেডিকেলে আপনাকে 200 টাকা দিতে হয়। হ্যাঁ, এরকম ওখানেও ঘটনা তাই। এবং এটার জন্য তাদেরকে তৃতীয় কথা হচ্ছে সংক্ষেপে। হ্যাঁ, তৃতীয় কথা হচ্ছে যে বিভিন্ন সেবা তাদের হাতে থাকার পরও অনেক সাধারণ রুগীরা পাচ্ছে না। এটা আমি নিজে ভুক্তভোগী, আমি নিজে দেখছি। এই 4টা ক্ষেত্রে আপনারা কিভাবে নিরসন করবেন? যদি যৌক্তিক উত্তরটা আমি চাই, শুধু কথার ফুলঝুরি না, প্রতিশ্রুতির ফুলঝুরি না। ডাক্তার লোহানী তাজুল ইসলাম, আমি আমি যেটা বলবো যে এই অ্যাম্বুলেন্স সার্ভিস বা অন্য যে সেবাগুলোর মানে সিন্ডিকেটের মাধ্যমে বাইরে চলে যাচ্ছে, এটার একটা মেইন কারণ হচ্ছে হসপিটালের অপ্রতুলতা। অর্থাৎ যতগুলো অ্যাম্বুলেন্স দরকার, হয়তো সরকারি সেক্টরে তত অ্যাম্বুলেন্স নাই, একটা দুটা অ্যাম্বুলেন্স কিন্তু লাগবে হয়তো 100 অ্যাম্বুলেন্স। তো এই অপ্রতুলতার জন্যই দেখা যায় একটা সিন্ডিকেট তৈরি হয়। তো এর জন্য আমার যেটা হচ্ছে আমাদের বিএনপির স্বাস্থ্য সেবার যে আমাদের স্বাস্থ্য কাঠামোর যে ইস্তেহার আছে, এটাতেও বলা হয়েছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে হসপিটাল গুলোতে যেগুলো দরকার ইকুইপমেন্ট এবং লজিস্টিক যেগুলো আছে, এগুলো অবশ্যই আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবস্থা করব। অর্থাৎ আপনি যদি যতগুলো অ্যাম্বুলেন্স দরকার ততগুলো অ্যাম্বুলেন্স কিনেন, এবং যদি হসপিটাল প্রশাসন যদি দুর্নীতি বন্ধে যদি সচেষ্ট হয়, তাহলে অবশ্যই এই সিন্ডিকেট গুলো থেকে আমরা মুক্তি পাবো। আর আমি সেকেন্ড কোশ্চেনের একই ধরনের উত্তর দিব যে প্যাথোলজি সেবা আমার মনে হয় প্রত্যেকটা হসপিটালে গেলে যে সবাইকেই বাইরে যেতে হয়, এটা আমি বলবো না। কারণ আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কাজ করছি। সেখানে আপনার যে প্যাথোলজি আছে, প্যাথোলজিতে আপনার প্রচুর রুগী মানে 24 ঘন্টায় সেবা পাচ্ছে। অর্থাৎ আপনার যদি লজিস্টিক অর্থাৎ ইকুইপমেন্ট এবং জনবল আপনি যদি প্রপারলি নিয়োগ দেন, তাহলে আমার মনে হয় এই যে ইমার্জেন্সি সার্ভিস এবং প্রপার সার্ভিসটা সব জায়গায় প্রোভাইড করা সম্ভব। এটা নিয়োগ এবং আমার মনে হয় যে ইকুইপমেন্ট এবং আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব যদি আমরা প্রপারলি কিনতে পারি, তাহলে এই সমস্যাগুলো থেকে আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন, আপনি বলতেছেন প্রপারলি কিনতে পারি, এটা তো সবাই বলে আমি প্রপারলি কিনতে চাই, কিনবো, কিন্তু আমি চাই এটাকে আপনি বাস্তবায়ন করবেন কিভাবে। আর আপনি পিজি হসপিটাল বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছেন, এটা তো ধরেন যে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ বা ঢাকা মেডিকেলের ক্ষেত্রে একবারে সম্পূর্ণ ভিন্ন চিত্র। আপনার টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এটা একটা আপনার 90% ক্ষেত্রে। আমি নিজে এর ভুক্তভোগী এবং আমি সবসময় এই বিষয়টা ফেস করছি। আপনি কিভাবে এটাকে বাস্তব ভিত্তিক ভাবে করতে চান? আমার কাছে যেটা মনে হয় যে এখানে সব ক্ষেত্রেই যে ডাক্তার দায়ী বা অন্য স্টাফরা দায়ী, আমি সেটা বলবো না। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার যেটা বললেন যে হয়তো ইমার্জেন্সি সার্ভিসটা সবসময় চালু থাকে না। আপনি ধরেন 24 আওয়ার্স ইনভেস্টিগেশন ফেসিলিটি সব জায়গায় নাই। দেখা গেল দুপুরের পরে ল্যাব বন্ধ হয়ে যায় বা ইমার্জেন্সি সার্ভিস গুলো থাকে না। এই সুযোগগুলোই আমাদের বিভিন্ন প্রাইভেট হসপিটাল এবং যে সিন্ডিকেট এগুলো ব্যবহার করে। তো আমাদের এটা বন্ধের একমাত্র উপায় হচ্ছে দুটা। একটা হচ্ছে যে আমাদের এই ফ্যাসিলিটি গুলো চালু করতে হবে পর্যায়ক্রমে। এটা হয়তো একদিনে চালু করা সম্ভব না, পর্যায়ক্রমে ফ্যাসিলিটি গুলো চালু করতে হবে। এবং অবশ্যই যে হসপিটালে দালাল এবং যারা এই সব দুর্নীতির সাথে জড়িত, তাদের যদি আমরা কঠোর শাস্তির আওতায় আনতে পারি,
তাহলে এটা নিরসন সম্ভব। একই যে জি, ধন্যবাদ। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, এবং এটি মৌলিকভাবে নির্ভর করছে যারা পলিসি মেকার, যারা ক্ষমতায় আছেন তাদের সদিচ্ছার উপরে। অর্থাৎ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ক্ষমতায় আছেন তাদের মৌলিক সিদ্ধান্তের উপরে বিষয়টি নির্ভর করছে। আজকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দুর্নীতি না করেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন তিনি নিজে যদি দুর্নীতিবাজ না হন, উনি যদি সিন্ডিকেটের মধ্যে যদি উনি টাকা আত্মসাৎ না করেন, তাহলে উনি অবশ্যই চাইবেন না যে তার বদনাম হোক, তার সরকারের বদনাম হোক, এবং উনি তখন কিন্তু এক্সিস্টিং যে সার্ভিসটি আছে সেটিকেই এনশিওর করার চেষ্টা করবেন। যেমন আপনি অ্যাম্বুলেন্সের কথা বলছেন, আপনি বলছেন পরীক্ষা নিরীক্ষার কথা। পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো যে সময়ের সীমাবদ্ধতা, স্টাফ সংকট, সময়ের সীমাবদ্ধতা। অর্থাৎ আমার অফিস শুরু হওয়ার কথা 8টায়, অফিস ক্লোজ হওয়ার কথা হয়তো 2টায়, হয়তো এর মধ্যে আমার 2 ঘন্টা সামনে, আগে সকালে 2 ঘন্টা, বিকালে আমার আরো 1 ঘন্টা সিস্টেম লস হচ্ছে। আর এর বাইরে আর কিন্তু আমার একটা ইমার্জেন্সি পেশেন্ট আসছে একটু পরে, 2টা পরেই আমার পেশেন্ট আসলো, সন্ধ্যার সময় পেশেন্ট আসছে, রাতে পেশেন্ট আসছে, সে কিন্তু তখন দৌড়ে যাচ্ছে বাইরে, এবং ডাক্তার তখন কিছুই করার নেই, তখন তাকে বাইরেই পাঠাতে হবে, কারণ ইমার্জেন্সি পেশেন্টের জন্য ইমার্জেন্সি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। কিন্তু যিনি রুটিন রুগী তার জন্য কিন্তু 1 দিন ওয়েট করা যায়, তার জন্য 2 দিন ওয়েট করা যায়, এবং সেটি করাও হয়। এবং ভর্তি রোগীদের কিন্তু ওই হসপিটালে যারা রুটিন অপারেশনের জন্য যে সমস্ত রোগীরা ভর্তি হন তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন যে ঠিক আছে আপনি কালকে সকালে স্যাম্পল নিয়ে যান, 10টার সময় স্যাম্পল নিয়ে যাবেন, এরকম কথাগুলো আমরাও বলেছি, এখনো বলা হয়। তবে ওই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য আমরা, আমাদের প্রস্তাবনায় আছে যে 24/7 পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন সুবিধা চালু করা। সেকেন্ড হচ্ছে অ্যাম্বুলেন্স যে নেটওয়ার্কের যে বিষয়টি আসছে, মানে সরকারিভাবে বাংলাদেশে হয়তো 2000 থেকে 3000 সরকারিভাবে অ্যাম্বুলেন্স আছে, সরকারি বেসরকারিভাবে অ্যাম্বুলেন্স তো পাওয়াই যায় না, আছে। মানে আছে কিন্তু হ্যাঁ, আমার তো আমার আপনার মতো সাধারণ মানুষ পায় না। এবং আমি সেটিতে আসছি, এবং সেখানে 5000 থেকে 7000 হয়তো বেসরকারি অ্যাম্বুলেন্সও আছে, কিন্তু এগুলো অধিকাংশই আরবান সেন্ট্রিক, শহরমুখী। যেমন ঢাকা শহরেই আপনি দেখবেন যে ইভেন আপনি যে কোনো প্রাইভেট হসপিটালের সামনে যান, সেখানে 5টা অ্যাম্বুলেন্স লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কখন একজন রোগী বাড়িতে যাবে, কখন একজন রোগী মারা যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তারা ওখানে দাঁড়ায় আছে। এবং আপনি বাইরে থেকে একটা অ্যাম্বুলেন্স কম দামে নিয়ে এসে, আপনার নিজের যদি প্রতিষ্ঠানও থাকে, যেমন আপনি একটি হসপিটালের মালিক, আপনি চিন্তা করলেন যে ঠিক আছে অমুক হসপিটালের সামনে থেকে আমার রোগীটা আমি নিয়ে যাবো, আপনি নিতে পারবেন না, আপনার অ্যাম্বুলেন্স আপনি নিতে পারবেন না, সিন্ডিকেট এতটাই শক্ত। তো এটি আসলে কার উপরে দায় বর্তায়? এটি আসলে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছার উপরে বর্তায়। রাজনৈতিক নেতৃত্বে যদি সদিচ্ছা না থাকে, স্থানীয় যিনি এমপি হবেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, যিনি ওই হসপিটালের প্রশাসক হবেন, এটি কোনোভাবেই ডাক্তারের উপরে বর্তায় না। রাজনৈতিক না, আমরা তো পুরো স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার আমরা চাচ্ছি, আপনারা করবেন আমরা কিনা? চাচ্ছি যে সৎ এবং যোগ্য নেতৃত্ব, এবং তারাই যদি নেতৃত্বে থাকেন আমরা মনে করি যে এই সিন্ডিকেট ভেঙে যাবে, বা এই সিন্ডিকেট ভেঙে ফেলা যাবে। এমন কেউ যদি সিন্ডিকেট করতে চায়, কেউ যদি মাফিয়া চক্র করতে চায়, রোগীদের ক্ষতি করতে চায়, তাহলেও প্রশাসন যদি শক্ত থাকে, তাহলে এটিকে আপনারা ডাকসুতে আপনারা কি দেখিয়েছেন, ছাত্ররা কি দেখিয়েছে? ডাকসুতে আমরা কোনোদিন চিন্তা করি নাই যে সেখানে এই আপনার ভবঘুরে যারা, উদ্বাস্তু যারা, তারা উঠে যাবে, মাদকাসক্তরা উঠে যাবে, এবং আমরা অনিবন্ধিত দোকান উঠে যাবে। আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও চিন্তা করে নাই কোনোদিন, যে স্বপ্নেও ভাবেন এটা সম্ভব। সেটি কিন্তু প্র্যাকটিক্যালি তারা দেখিয়েছে। নিউরো সায়েন্স সরকারি হসপিটাল, আপনি যান আজকে ঢুকতে চান, আপনি ঢুকতে দিবে না, আপনার ভিজিটিং আওয়ার ক্লোজ। আপনি চাইলেই একটি যে করাপশন করে ঢুকে যাবেন, এটা কিন্তু হবে না। কাজেই এটি সরকারিতে আছে, এটি ছাত্র সংগঠন করে দেখিয়েছে, এটি মনে করি যে এটি রাষ্ট্রীয় সম্ভব। না, আপনারা করে দেখাবেন সঠিক কিনা? নেতৃত্ব হলে এটি অবশ্যই সম্ভব সম্ভব। বললে আসলে পুরোপুরি এটি অবশ্যই আমরা করে দায়িত্ব দেখাবো নেওয়া ইনশাআল্লাহ। হবে। ওকে, আচ্ছা, আর আর মনে হয় প্রয়োজন নেই। আমাদের কারণ একজন নারী সদস্য, আইনগুলো আসলে আছে বাংলাদেশে, আমাদের এগুলো একজন নারী বাস্তবায়ন প্রয়োজন। সদস্য রয়েছেন, নারী সংক্রান্ত, আমরা স্বাস্থ্য সংক্রান্ত নারীদের অনেক কিছুই দেখি, সে ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে। আমরা একেবারেই শেষ প্রান্তে। আমার প্রশ্নটা ছোট, কিন্তু ইস্যুটা আসলেও ছোট না। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে আসলে তেমন ভাবে কোনো কথা বলা হয় না, মানে বলতে গেলে এটা এখনো ট্যাবু। সেটা হচ্ছে মেয়েদের স্যানিটারি ন্যাপকিন। জি, এটা এখন আমরা যারা চাকরিজীবী তারাও মান্থলি ধরেন আমাদের 3 থেকে 400 টাকা আমাদের খরচ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা ধরেন উপকূলীয় বা হচ্ছে দুর্গম এলাকার যারা নিম্নবিত্ত তাদের তো এটা ধরাছোঁয়ার বাইরে। জি, তো আমরা এরকম অনেক দেশে দেখেছি যেখানে এই জিনিসটা ট্যাক্স ফ্রি আসে বা ফ্রি আসে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্কুলে স্যানিটারি ন্যাপকিন গুলো ফ্রিতে দেওয়া হয়। তো বাংলাদেশে আমরা কেন মানে এই সুবিধাগুলো পাচ্ছি না? বা আপনারা দুজনের কাছেই আমার প্রশ্ন যে আপনারা মানে এই বিষয়ে কি করবেন বা কি করতে পারেন?
জি, খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনি খুবই একটি স্পর্শকাতর বা সেন্সিটিভ বিষয় সামনে নিয়ে এসেছেন। তো এই জায়গাটি যে হাইজিনের যে বিষয়টি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি রয়েছে, এবং অধিকাংশ নারীরা এই বিষয়টিকে আসলে কথা বলতে চান না, সামনে নিয়ে আসেন না, কিন্তু এটি আসলে অ্যাড্রেস করতেই হতো বা এটি করা প্রয়োজন। আমরা দেখেছি যে ছাত্র সংগঠন যেগুলো আছে, ছাত্র সংসদ যেগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারা কিন্তু এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। যখন ছাত্র সংসদ ছিল না, তখনও কিন্তু ছাত্র সংসদগুলো এই কাজগুলো এই বিষয়টি নিয়ে কাজ করেছে। তবে যারা এখনো জাতীয় রাজনীতি যারা করছেন, তারা কিন্তু এটি নিয়ে এখনো খুব জোরালো ভাষায় কিছু বলেননি। তবে আমাদের সেকশনে যারা রয়েছেন, জামাত ইসলামীতে যে নারী নেতৃত্ব যারা রয়েছেন, জেন্ডার ইস্যু নিয়ে যারা কাজ করছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে খুবই কনসার্ন, এবং তাদের ইশতেহারে এই বিষয়টি রয়েছে যে তারা নারীদেরকে এই জায়গাটা অ্যাড্রেস করতে চান। অর্থাৎ যারা স্কুল উইং স্টুডেন্ট বা ফিমেল আছেন, বা কলেজ বা ইউনিভার্সিটিতে যে সমস্ত টিচাররা আছে, ফিমেলরা রয়েছেন, নারীরা রয়েছেন, তাদের এই যে মাসিকের যে বিষয়টি রয়েছে, এই জায়গাগুলোতে তার স্যানিটারি ন্যাপকিনের যে বিষয়গুলো রয়েছে, এই জায়গাগুলোতে তারা হেল্প করতে চান, অ্যাড্রেস করতে চান, তাদের পজিটিভ একটা অ্যাপ্রোচ আছে। কিন্তু এই জায়গাটি নিশ্চয়ই প্রথম দিনই হয়তো আপনি পুরো সার্ভিসটা পেয়ে যাবেন না, বাট এটি অবশ্যই আমাদের বিবেচনায় আছে, এবং এটি নিয়ে একটি পরিকল্পনা আছে। কিন্তু এটি আমরা যেমন স্বাস্থ্য বিমার কথা সেফার আমরা বলছি, কিন্তু স্বাস্থ্য বিমা বাংলাদেশে প্রথম দিনই চালু করা যাবে না, কিন্তু আমরা জোর গলায় বলেছি যে স্বাস্থ্য বিমা চালু করতে হবে। তো এরকম নারীদের স্যানিটারি ন্যাপকিনের বিষয়টি, এটিও পর্যায়ক্রমে আসবে, এটি আমাদের নারীদের ইশতেহারে আছে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি ধন্যবাদ। বিএনপির স্বাস্থ্য ইশতেহারেই আছে, আপনারা দেখেছেন যে নারী এবং শিশুদের স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এটার দুটি ইম্প্যাক্ট আছে। একটি হচ্ছে যে নারী স্বাস্থ্যের যদি আপনি ইম্প্যাক্ট দেন, দেখা যায় যে একটা সুস্থ বাচ্চা জন্ম নেয় এবং অনেক রোগ থেকেও প্রিভেন্ট করা যায়। তো আমাদের এই নারী স্বাস্থ্যের ব্যাপারে আমরা সর্বোচ্চ, এবং আমরা এক নম্বর হচ্ছে যে এটাতে আমরা ফাইন্যান্সিয়ালি এবং বাজেটের মাধ্যমে যতটুকু পারা যায় এই ব্যাপারে এ ব্যাপারে আমার সহযোগিতা করা হবে। সাথে সাথে আমাদের একটা সচেতনতামূলক ব্যাপার আছে, যে আপনার হচ্ছে হাইজিন, হেলথ হাইজিন বা অন্য শিক্ষাগুলোর মাধ্যমে এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে যে উপকার হয়, এই সচেতনতামূলক প্রোগ্রাম এবং প্রিভেন্টিভ, আমি আগেই বলেছি যে প্রিভেন্টিভ ডিজিজ নিয়েও আমাদের কাজ করার আছে, এবং এই স্বাস্থ্য সচেতনতামূলক কাজগুলো যখন করা হবে সবাই অ্যাওয়ার হবে। এবং মাতৃ স্বাস্থ্যে যেহেতু আমাদের আহ, আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, কাজে আমি মনে করি এইসব ব্যাপারে অবশ্যই আমাদের যদি বিএনপি সরকার গঠন করে, অবশ্যই এটাতে অগ্রাধিকার বেসিসে ভর্তুকি দিয়ে হলেও মাদের সহজে এই স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা হবে। আমরা সবশেষ প্রশ্ন নেব আমাদের জিদান সরকার, আপনার প্রশ্নের মাধ্যমে আমরা আসলে আলোচনা শেষ করব। জি, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পাবলিক পারসেপশন, সেটা আমাদের হসপিটালগুলোতে যে অ্যানাস্থেসিয়া গুলো ব্যবহার করা হয়, সেই পাবলিক পারসেপশন থেকে আমি যেটা শুনেছি বিভিন্ন মানুষের কাছে, এবং যে কারণে আমার ক্রেডিবিলিটি, আমি মানে আমার কাছে সেটা ক্রেডিবল লাগে না যে যে অ্যানাস্থেসিয়া গুলো ব্যবহার করা হয় সেগুলো মানে অরিজিনাল। আর একই সাথে যে ওষুধগুলো আমরা বাজারে দেখতে পাচ্ছি সেগুলো আসলে কতটুকু অরিজিনাল বা কতটুকু এটার ভিতরে অথেন্টিসিটি আছে, এটা নিয়ে একটা ডাউট থেকে যায়। সো এই ডাউটটা কে কিভাবে আমরা মানে এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো, আর কিভাবে আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারবো এই এই মানে ম্যাস লেভেলে, যাতে এই ক্রেডিবিলিটিটা চলে আসে, এটা কিভাবে আসবে, এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমি যেটা মনে করি যে আমাদের পারসেপশন যেটা আছে, আপনাদের যে পারসেপশন আছে এটা যে সবসময় কারেক্ট সেটা না। সবচেয়ে আমাদের অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, সব যে খারাপ অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, এটা আমার মনে হয় নিতান্তই ভুল ধারণা। তো আমাদের যেটা হচ্ছে যে আমাদের ওষুধ প্রশাসন আছে, ওষুধ প্রশাসনের মাধ্যমে একটি ওষুধের সর্বোচ্চ মান যদি বজায় না রাখে তাহলে এই ওষুধটিকে বাজারজাত করতে আমার পারমিশন দেওয়া হয় না। কাজেই ওষুধ প্রশাসন, আমাদের যে আমাদের যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো উন্নত, সাথে সাথে আমাদের বিএমডিসি, এগুলোতে যদি আমরা উন্নত করি এবং প্রপার জবাবদিহিতা করি। অনেক সময় দেখা যায় যে অনেকে না বুঝে মব সৃষ্টি করে একটা ভুল ধারণার বশবর্তী হয়ে অনেক কথা বলে, কিন্তু আমার মনে হয় যে এটার একটা প্রপার সিস্টেম থাকতে হবে। যদি কারো এই ব্যাপারে কোনো সন্দেহ হয়, আমাদের বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল আছে, আমাদের প্রপার ল আছে, এর মাধ্যমে যে আমার মনে হয় এটার সঠিক তদন্তের মাধ্যমে এটার প্রিভেন্ট করা যায়। তো আমাদের ওষুধ প্রশাসনের উন্নতি, ওষুধ প্রশাসক কে যদি আমরা শক্ত করতে পারি, যারা ওষুধ বাজারজাত করে এবং ওষুধের মান নিয়ন্ত্রণ করে, সাথে সাথে আমরা যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে পারি, তবে আমার মনে হয় এবং আমার মনে হয় মানুষের এই
যে জেনারেল পারসেপশন এটা চলে যাবে, এবং সর্বক্ষেত্রে যে আপনার যে পারসেপশনটা ঠিক সেটা না। আমার মনে হয় যে এই পারসেপশনটা আমরা যদি কারেক্ট করতে পারি তাহলে আমাদের অনেক মানুষের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা চলে আসবে, এবং স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা চলে আসলে আমরা মনে করি যে যে আমরা আগেও যেটা বলেছি বিদেশ গমন বা অন্যান্য অনেক প্রবলেম আমরা দূর করতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। জিয়াউল হক, এ ব্যাপারে আপনার কিছু বলার থাকলে সংক্ষেপে তার মাধ্যমে আমরা শেষ করবো। জি ধন্যবাদ। ডেফিনেটলি আপনার কনসার্নটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় যে রুগীদের বিভিন্ন ধরনের রিয়াকশন হওয়ার ঘটনাটা আমাদের সামনে এসেছে। অনেক রুগী কমপ্লেন করে থাকেন যে আমার রুগীটা ভালো ছিল, একটি ইনজেকশন পুশ করা হলো, রুগীটি মারা গেল। তো এগুলো আসলে অনেক ধরনের ব্যাখ্যা আছে, এগুলো খুব সিম্পল ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু জেনারেল কনসার্ন যেটি আপনি উত্থাপন করেছেন যে ওষুধের কোয়ালিটি। তো আপনি জানেন যে বাংলাদেশে 200টিরও অধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে যেগুলো রেজিস্ট্রেশন আছে, কিন্তু আপনি কয়টা কোম্পানির নাম বলতে পারবেন, আমি কয়টা কোম্পানির নাম বলতে পারবো। তাহলে 200তম কোম্পানিরও কিন্তু অনুমোদন আছে। এখন যেটি হয় যে আপনি এই ওষুধ বিক্রি করার ক্ষেত্রে কোনো রেগুলেশন নেই, যদিও রেগুলেটরি সিস্টেম আছে কিন্তু কোনো রেগুলেশন ফলো করা হয় না। ইন্টারন্যাশনালি আপনি কোনো প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করতে পারবেন না। বাংলাদেশে 1 লক্ষ ফার্মেসি আছে রেজিস্টার্ড, 1 লক্ষ ফার্মেসি আছে যাদের কোনো রেজিস্ট্রেশন নাই। তাহলে তাদের আইন কানুনের ব্যাপারটা কিভাবে হচ্ছে? আপনি গেলে আপনাকে ওষুধ দিচ্ছে। আপনি সম্প্রতি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি যে আপনার ওই যে ভোক্তা অধিকার থেকে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে 2 বছর পুরনো ওষুধ বিক্রি হচ্ছে, 2023 সালের ওষুধ এখন বিক্রি হচ্ছে। তো এই ওষুধ যদি একজন অশিক্ষিত ক্রেতা ক্রয় করেন এবং একজন নার্স যদি খেয়াল না করে খেয়াল যদি না নার্স লেভেলে বা অন্য কোনো স্টাফ যদি খেয়াল না করে পুশ করে দেয়, তাহলে রোগীর কি হবে? তাহলে এই জায়গাটিতে অর্থাৎ জবাবদিহিতা সবগুলো জায়গায়, যেই সব জায়গায় কারাপশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তো এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে ইন্টারভেন করতে হবে। আপনি একটি জায়গায় আমি লেখলাম যে আপনাকে একটি অ্যান্টিবায়োটিক পুশ করতে হবে, কিন্তু দোকানদার আপনাকে 2 বছর আগে একটি অ্যান্টিবায়োটিক পুশ করলো। তো সিস্টারের চেক করার কথা ছিল যে ভাইরালটি আসলে কিনা, ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা, কোয়ালিটি ডাউন হয়ে গেছে কিনা। এবং ফিল্ড লেভেলে সরকার কর্তৃক নিয়োজিত লোক আছে যারা এগুলো সার্ভেলেন্স করেন, তারা এগুলো সার্ভেলেন্স করার কথা, তারা র্যান্ডম কালেকশন করেন। এই র্যান্ডম কালেকশন করে তারা কিন্তু এটি পরীক্ষাগারে পাঠান। প্রোটোকল আছে, আমাদের সরকারি প্রোটোকল আছে, এবং এই প্রোটোকল আসলে আইডেন্টিফাই হয়ে যাওয়ার কথা ছিল যে এখানে এই ওষুধটি মানহীন। তাহলে একটি হলো ডেট এক্সপায়ারি, আর আমি একটি আনরেজিস্টার্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ওষুধটি তৈরি করে নিয়ে আসলাম। তাহলে এই কয়েকটি জায়গায় তো আমার আটকে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকা ছিল, আমাদের স্বাস্থ্য প্রশাসনে, ওষুধ প্রশাসনে যার যে দায়িত্বটি ছিল সেই জায়গায় আমাদের গাফিলতি আছে, জবাবদিহিতা নাই। এবং যিনি একজন ভালো লোক তার জন্য পুরস্কার, যিনি মন্দ লোক তার জন্য তিরস্কার। তো এই বিষয়টি যদি আমরা ইস্টাবলিশ করতে না পারি, আমি যদি একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব দিতে না পারি, তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতেই থাকবে। আমি দেখলাম আমার চোখের সামনে আছে ডাক্তার, তারই সার্ভিসটি প্রোভাইড করার কথা। কাজেই আমি ডাক্তারকে ব্লেম করছি যে ডাক্তার সাহেব আপনার চিকিৎসায় আমার রোগী ক্ষতিগ্রস্ত হলো, মারা গেল, কিন্তু আসলে বিহাইন্ড দ্য সিন দিস ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। সিস্টেম লস বা সিস্টেম ব্রেকডাউন আসলে প্রতিটা স্টেপে হচ্ছে। একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব পারে এই সকল এই সিস্টেম যে ব্রেকডাউন হচ্ছে এগুলোকে কারেকশন করতে, এবং আমি মনে করি যে জামাত ইসলামের সেই সুযোগটি রয়েছে। ধন্যবাদ ডাক্তার AKM জিয়াউল হক, ধন্যবাদ ডাক্তার লোহানী মোহাম্মদ তাজুল ইসলাম, এবং আমার সঙ্গে এতক্ষণ যে তরুণরা সময় দিয়েছেন, শারাফাত করিম, ফয়সাল আহমেদ, অ্যাডলিন শ্রেয়া গমেজ, আবরার জাহিন এবং জিদান সরকার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমার প্রথম ভোটের আজকের পর্বে আমরা স্বাস্থ্যের যেই পরিকল্পনাগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেগুলো পর্যালোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা বিষয়ের সঙ্গে।